আমাদের মধ্যে অনেকেই এরকম আছেন যারা ভালোবেসে বাড়িতে পোষ্য পালন করে থাকেন। সেটা কুকুর হোক, বিড়াল হোক, খরগোশ হোক, এই ধরনের পোষ্য অনেকের বাড়িতেই কিন্তু থাকে। কিন্তু আপনারা কি জানেন যে এই ধরনের যারা পোষ্য হয় তারা তাদের মালিককে এতটাই ভালোবাসে, তারা তাদের মালিকের জন্য বিপদ সময় নিজের প্রাণটুকু পর্যন্ত দিতে দ্বিধা করে না। আর ঠিক এইরকমই একটা সত্যি ঘটনা আজ আমি এপিসোডে আপনাদেরকে বলবো, এবং সেই ঘটনাটা শুনে আপনারা বুঝতে পারবেন যে একটা অসম্ভব অশুভ শক্তির সাথে বাড়ির পোষ্য কিভাবে লড়াই করেছিল। নমস্কার শ্রোতা বন্ধুরা, ভূত ভগবান চ্যানেলে আপনাদের সকলকে অনেক স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আনন্দে আছেন। আমাদের চ্যানেলের এই ঘটনাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওগুলো লাইক করবেন, পুরো ঘটনাটা শুনবেন এবং শোনার পর আপনাদের ঠিক কীরকম লাগলো সেই মতামত কিন্তু অবশ্যই জানাবেন। আপনাদের মতামত আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। আর আপনাদের জীবনে বা আপনাদের জানা চেনা কোনো মানুষের জীবনে যদি এরকম কোনো ভৌতিক, অলৌকিক, দৈবিক এরকম কোনো ঘটনা ঘটে থাকে তাহলে সেগুলো কিন্তু আপনারা আমাদের কাছে লিখে পাঠিয়ে দিতে পারেন। তার জন্য আপনাদের ইমেল করতে হবে, ডেসক্রিপশানে ইমেল আইডি দেওয়া রয়েছে, সেই আইডিতে ইমেল করে আপনারা সেই ঘটনা আমাদের কাছে পৌঁছে দিতে পারেন। আর একটা রিকোয়েস্ট করব, আমাদের চ্যানেলের এই ভিডিওগুলোকে আপনারা আপনাদের ফেসবুক, হোয়াটসঅ্যাপের মাধ্যমে আরও অনেক মানুষের কাছে দয়া করে ছড়িয়ে দিন। কারণ আমরা এই চ্যানেলে আর 5টা সাধারণ মানুষের জীবনে ঘটে যাওয়া বিভিন্ন রকমের ভৌতিক, অলৌকিক, দৈবিক, অতিজাগতিক এই ঘটনাগুলোই বলে থাকি। তাই আমি মনে করি এই ঘটনাগুলো যদি আরও অনেক মানুষ শুনতে পারেন তারা সেগুলো শুনে অনেক কিছু জানতে পারবেন, অনেক কিছু শিখতে পারবে এবং নিজেদেরকে অনেক দিক থেকে বিপদ থেকে মুক্ত করতে পারবে। তো চলুন বন্ধুরা, আমি আজ যে ঘটনা আপনাদের সামনে উপস্থাপনা করা শুরু করছি, তবে তার আগে একটা ছোট্ট কথা বলে নিতে চাই। আপনারা বহুদিন থেকেই আমাদেরকে বলে আসছিলেন আমেরিকা আমরা যেখানে থাকি তার আশেপাশের বাড়ি, ঘর, রাস্তাঘাট এগুলো একটু দেখাতে। তো সেগুলো তো আর এই ভূত ভগবান চ্যানেলের মাধ্যমে দেখানো সম্ভব নয়। তো সেই জন্যই আমাদের ভূত ভগবান চ্যানেলের পক্ষ থেকে একটা নতুন নিবেদন, একটা নতুন ইউটিউব চ্যানেল, দ্য বং শপার। এই চ্যানেলে আমরা আমেরিকায় যেখানে থাকি তার আশেপাশের প্রকৃতি, গাছপালা, এখানকার বাড়িঘর, এখানে বাজার দোকানে কী সব পাওয়া যায় সেই সব কিছুই তুলে ধরেছি। এবং আশা রাখি আমি যেই ওই চ্যানেলের ঘটনাগুলো বা ওই চ্যানেলের যে ভিডিওগুলো রয়েছে সেগুলো আপনাদের খুব ভালো লাগবে। তো যদি ভালো লাগে ওই চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করবেন। আমি চ্যানেলটার নাম আবার বলে দিচ্ছি, দ্য বং শপার। এইটুকুই বলার ছিল, এবার আমি চলে যাব সরাসরি ঘটনায়। তবে ঘটনাটা বলার আগে আমি আগে ঘটনা সম্পর্কিত কয়েকটা কথা একটু আপনাদেরকে বলে নেব, তাহলে আপনাদের ঘটনাটা বুঝতে সুবিধা হবে, আমারও বলতে সুবিধা হবে। এখন আমি যে ঘটনাটা আপনাদেরকে বলতে চলেছি সেই ঘটনাটা বেলঘরিয়া থেকে উজ্জ্বল লিখে পাঠিয়েছে। এই ঘটনাটা ওর বাড়ির ঘটনা এবং ও জানিয়েছে যে আমাদের এই ভূত ভগবান চ্যানেলের ও একজন নিয়মিত দর্শক। ও, ওর মা এবং বাবা তিনজনই আমাদের চ্যানেলের এই ঘটনাগুলো নিয়মিত শোনেন এবং ওনাদের নাকি খুবই ভালো লাগে। ইভেন উনি এটাও জানিয়েছেন যে সেটা নিয়ে উনি পরে একটা ঘটনা পাঠাবেন, যে আমাদের চ্যানেলের একটা ঘটনা শুনে সেটা বড় মায়ের একটা ঘটনা ছিল, ওদেরও কিন্তু এমন একটা কিছু ভালো জিনিস হয়েছে যেটা ও কিছুদিনের মধ্যেই আমাদের সকলের সাথে শেয়ার করবে। তো আমাদের চ্যানেলের ঘটনা শোনার জন্য এবং আমাদের চ্যানেলের একনিষ্ঠ শ্রোতা হওয়ার জন্য উজ্জ্বল এবং তার পরিবারকে সকলকেই অনেক অনেক ধন্যবাদ। তো এবার আমি ঘটনায় আসছি। তো ব্যাপারটা হচ্ছে যে উজ্জ্বলের ছোটোবেলা থেকেই বাড়িতে কুকুর পোষার একটা খুব শখ ছিল, ওর খুব ভালো লাগতো। এবার বুঝতেই পারছেন যে ওর একার ভালো লাগলে তো হবে না, তো ও প্রথমে ওর মা বাবাকে এই বিষয়টা জানায় যে ও বাড়িতে কুকুর পুষতে চায়। তো প্রথম যখন এই কথাটা ওর বাড়িতে বলে তো তখন তারা একটুখানি আপত্তি জানায় যে না, বাড়িতে এরকম কুকুর টুকুর কিছু পোষা যাবে না। তো তখন উজ্জ্বল মানে জাস্ট ক্লাস 11-12 পড়ে, এরকম সময়ও প্রথম বাড়িতে জানায়। এবার বাড়িতে যখন প্রথম জানায় তো প্রথমেই তো না করে দেয়। তো তারপরে ও ভাবলো যে ঠিক আছে, বাড়ি থেকে যখন মানছে না তাহলে তো কুকুর রাখা যাবে না, তো নিজের মতো থাকে। এরপরে ও যখন কলেজের ফাইনাল ইয়ারে ওঠে তো তখন থেকে ও আবার বাড়িতে খুব বায়না করতে থাকে, কারণ ওর না ছোটোবেলা থেকেই পোষ্যদের প্রতি ওর একটা খুব টানও অনুভব করতো। ইভেন ও যেটা লিখেছে যে ও রাস্তাঘাটে কোনো কুকুরকে যদি দেখতো যে তার কোনো অসুবিধে রয়েছে, তার হয়তো কোথাও ইনজুরি হয়েছে, তো ও আর ওর 2-3টে যে বন্ধু বান্ধব ছিল তারা সেই কুকুরকে একটা জায়গায় নিয়ে গিয়ে সেখানে সেবা শুশ্রূষা করা, তারপরে ভেটেরিনারি ডক্টরের কাছে নিয়ে যাওয়া, এই ধরনের টুকটাক কাজের সাথে ও কিন্তু মোটামুটি কলেজ জীবন থেকেই যুক্ত হয়। তো এরকম করে বাড়িতে ওকে প্রথম বারণ করতো যে
এই ধরনের কাজগুলো করছিস, কাজটা খুব ভালো, কিন্তু ভালো করে হাত মুখ ধুবি, এগুলো ঠিকঠাক মতোভাবে হাইজিনটা মেনটেন করবি। তো তারপরে যখন দেখছে যে ছেলে অনেক ভালো ভালো কাজ করছে, মানুষজন এসে বলছে যে না তোমার ছেলে, তার সাথে আরও 2-3টে বন্ধু মিলে ওরা অনেক জায়গায় বিভিন্ন ধরনের আহত কুকুরকে উদ্ধার করেছে, তো সেটা শুনে সব বাবা মায়েরই ভালো লাগে। তো ওনারাও তারপর থেকে আর ওকে কিছু বলতো না। এবারে ও তারপরে একটা জায়গায়, ওর যখন কলেজ পাশ হয়ে গেল, তো তখন ও একটা জায়গায় ট্রেনিংয়ে ঢুকলো। এবার ট্রেনিংয়ে যখন ও ঢুকেছিল, তো তখন সেখান থেকে ও কিছু স্টাইপেন্ডও পেত। এবার তারপরে ও বাড়িতে বলল যে আমার অনেক দিনের শখ, এবার আশা করি, আমি তো অনেকটা বড় হয়ে গেছি। তো যেই সময় ও বলেছিল, তো তখন ও অনেকটাই ছোট ছিল। তোর মা বলেছিল যে দেখ কুকুর তো তুই নিয়ে আসবি, কিন্তু সেই কুকুরের হয়ে যা যা কাজকর্ম করা সেটা তো আমাকেই করতে হবে। তা আমি এত কাজের মধ্যে থেকে ওটা আমার পক্ষে সম্ভব নয়। আর একটা কুকুরকে বাড়িতে এনে তাকে যদি আমি সেবা শুশ্রূষা না করতে পারি, তাকে যত্ন না করতে পারি, তাহলে আমার মনে হয় শুধুমাত্র প্রাণীটাকে এনে বাড়িতে কষ্ট দেওয়ার কোনো মানে নেই। তো এবারে যেটা হলো সেটা হচ্ছে, ও বলছে যে আমি এবারে কুকুরের সমস্ত কাজকর্ম করব, তো তোমরা কিছু এটারই আপত্তি করো না। তো ওর বাবা মা যেহেতু বহুদিন থেকেই দেখছে যে ছেলে সত্যি এই বিষয়টায় খুব মানে মর্মস্পর্শী ওর কাছে একটা ব্যাপার, এবং এই ধরনের পোষ্য খুব পছন্দ করে, তো ওর কথা চিন্তা করেই মেইনলি বাড়িতে বললো যে ঠিক আছে তুই নিয়ে আয়। এবার তো এবারে বাড়িতে কুকুর একটাও নিয়ে এলো। তো সেই কুকুরটাকে মানে একদম ছোট্ট অবস্থায় কিন্তু নিয়ে আসা হয় ওদের বাড়িতে। এবার যেহেতু একদম ছোট অবস্থায় নিয়ে আসা হয়, মানে আনার পরদিন থেকেই এই উজ্জ্বলের মা, যিনি আর কি বাড়িতে এই ধরনের পোষ্য রাখায় প্রথম থেকে আপত্তি জানিয়েছিলেন, মানে উজ্জ্বল তো ভালোবাসেই, ওর তো টেক কেয়ার করছেই, বাট ও যেটা লিখেছে যে ওর মা কিন্তু ওই ছোট্ট কুকুরের ছানাটাকে প্রচণ্ড আদর যত্ন করা, ওর কি লাগবে কি না লাগবে, ওর জন্য একটা শোয়ার বেড মতো বানিয়ে দেওয়া, ওর কখন কি খাবে সেই বিষয়ে প্রচণ্ড আর কি কেয়ারিং করতে থাকে। আর ওই ছোট্ট মানে পোষ্যটা যে ওদের বাড়িতে আসে, ওই ছোট্ট কুকুর ছানাটা, ওকে নিয়ে ওদের বাড়িতে মানে সবাই খুব আনন্দ করে, উজ্জ্বলের মা, বাবা, উজ্জ্বল নিজেও। তো ছোট থেকে ওর আর কি যা যা প্রয়োজন, ওকে ওর সাথে বল খেলা, যা যা আর কি করে, এই ধরনের ছোট পোষ্যকে যেভাবে আর কি টেক কেয়ার করতে হয় সমস্তটাই কিন্তু উজ্জ্বল এবং উজ্জ্বলের মা করতো। ওর বাবা ভীষণ ব্যস্ত ছিল, ওদের যেহেতু একটা বিজনেস রয়েছে, তো সেই জন্য ওদের বাড়িতে হচ্ছে মিষ্টির দোকান, ওদের একটা খুব মানে নামকরা একটা মিষ্টির দোকান রয়েছে। তো ওই জন্য ওর বাবা অতটা সময় পেতেন না। তো এটা নিয়ে তো ভালোই মোটামুটি আর কি চলছে। তো এবারে একদিন যেটা ঘটনা ঘটলো সেটা হচ্ছে যে ওই ওদের ফ্যামিলিতে, মানে উজ্জ্বলদের যে ফ্যামিলি, তাতে উজ্জ্বলের বাবা হচ্ছে সব থেকে বড়, মানে বড় ছেলে আর কি, বংশের বড় ছেলে। এবার উনি যে একটা নিজে দোকান করেছিলেন, মিষ্টির দোকান, এবং সেই দোকানটাকে একদম জিরো থেকে দাঁড় করানো, একটা ফেমাস দোকানে পরিণত করা, তো বুঝতেই পারছি সেটার জন্য প্রচুর পরিশ্রমের দরকার হয়। কারণ উজ্জ্বলের দাদু কিন্তু এই ধরনের মানে কোনো ব্যবসাতেই উনি ছিলেন না। উজ্জ্বলের বাবা নিজে থেকেই মিষ্টির দোকানটাকে আর কি প্রতিষ্ঠা করেন, বা সেটার পিছনে খাটাখাটনি করা সমস্ত কিছু উনি নিজে করতেন। তো সেই জায়গা থেকে ওনার মানে আস্তে আস্তে উনি ভালো টাকা পয়সাও অর্জন করেছিলেন নিজে পরিশ্রম করে। তো ঘটনা যেটা ঘটলো যে পুরো ফ্যামিলির মধ্যে সবাই, মানে কোনো বাড়িতে যদি কোনো মানে পুরো ফ্যামিলির মধ্যে যদি কোনো টাকা পয়সার দরকার পড়তো, বা কোনো হয়তো মেয়ের বিয়ে হোক বা যাই হোক, তারা প্রত্যেকেই এক্সপেক্ট করতো যে যেহেতু বংশের মধ্যে বড় ছেলে উজ্জ্বলের বাবা, এবং যেহেতু ওর বাবার অবস্থাটা অনেকটাই বেটার বাকিদের থেকে, তো ভাবতো যে যে ওরা হয়তো অনেক বেশি টাকা পয়সা দেবে, কোনো হয়তো কাজ হচ্ছে ফ্যামিলির মধ্যে, তো সেখানে হয়তো টাকার দরকার, তো হয়তো কিছু টাকা কম পড়লো, তো সবাই এক্সপেক্ট করতো যে উনি টাকাটা দিয়ে দেবে যেহেতু ওনার অবস্থা ভালো। তো সেটা উনি সবসময়ই করতেন, উনি সবসময় ফ্যামিলির যে কোনো প্রয়োজনে উনি এগিয়ে আসতেন, যতটা সম্ভব সাহায্য করতেন, আর্থিক সাহায্য, অন্যান্য আরও যা সাহায্য লাগে। কিন্তু একটা জিনিস ওরা বুঝতে পারতো প্রথম থেকেই, যে এত সাহায্য করার পরেও ফ্যামিলিতে কেউ খুব একটা প্লিজড নয়, মানে যতটুকু করতে পারতো সেইটুকু পেয়ে কিন্তু কেউই সন্তুষ্ট হতো না। সবারই মনে হতো যে আর এইটুকু টাকা দিল বা এইটুকু হেল্প করলো, তো আরও করতে পারতো, আরও দিতে পারতো, যা হয় আর কি, মানুষের লোভ একটা পর্যায়ে চলে গেলে তো মানুষ সবসময় সেরকমই চিন্তাভাবনা করতে থাকে। তো ওদের ফ্যামিলিতেও কিন্তু সেই বিষয়টা হওয়া শুরু হলো।
যাই হোক, তো এসব বিষয় তো লেগেই থাকতো মোটামুটি। তো ইন দ্য মিন টাইম যেটা হলো সেটা হচ্ছে যে ওদের যে মানে মিষ্টির যে দোকান, তাতে তো মানে মিষ্টির দোকানে তো অনেক কারিগর থাকে। এবার যাদের মিষ্টির দোকান আছে তারা তো আপনারা জানেনই, বা যাদের নেই তাদের জন্যও বলি, সেটা হচ্ছে ও যেটা লিখেছে উজ্জ্বল, যে প্রত্যেকটা এরকম বড় বড় মিষ্টির দোকানে, বড় হোক ছোট হোক, একজন করে মানে একজন থাকেন যিনি সমস্ত মিষ্টি মোটামুটি কিন্তু বানাতে পারে, মানে সে হচ্ছে হেড কারিগর। এবার তার আন্ডারে আরও 2-3 জন হয়তো মিষ্টির দোকানে থাকে, তো সে মোটামুটি সবাইকে বলে দেয় যে এই মিষ্টিটা এরকম করে বানাতে হয়, বা এইভাবে এতক্ষণ ধরে ছানাটাকে মাখতে হবে, কি এতক্ষণ ধরে চিনিটা রসে ফোটাতে হবে। এইরকম যে মেন যে ইনস্ট্রাকশনগুলো, বা মানে মিষ্টি বানানোর যে মেন যে কারিগর যিনি মুখ্য, তো সে তার না হঠাৎ করে একটু শরীরটা খারাপ হয়। এবার যে কারিগর ছিল সে কিন্তু ওদের দোকানেই থাকতো, ঠিক আছে? ওনার বাড়ি হচ্ছে গিয়ে হুগলির একটা প্রত্যন্ত গ্রামে। তো উনি অনেক বছর থেকেই মানে যবে থেকে ওর বাবা, উজ্জ্বলের বাবা দোকানটা স্টার্ট করেছেন, তো সেই সময় থেকেই কিন্তু ওই ভদ্রলোক এই দোকানের সাথে জড়িত রয়েছে। তো ওনারকে ভালো পারিশ্রমিক দেওয়া থেকে শুরু করে আরও অনেক সুযোগ সুবিধা সবই উনি পেতেন। তো ইন দ্য মিন টাইম যখন ওনার শরীরটা খারাপ করলো, তো তখন উজ্জ্বলের বাবাই তাকে ডাক্তার দেখানোর ব্যবস্থা করে দেয়। তো সেখানে থেকে বলে যে মোটামুটি যা আছে ঠিক আছে, ওষুধ চলবে, এবং উনি যে মানে মিষ্টি তৈরি যিনি করেন তার কিন্তু বেশ একটা খাটাখাটনি করতে হয়, বুঝতেই পারছেন। তো ওনাকে বলে যে উনি কাজ করতে পারবে, কিন্তু অতটা প্রেশার নিয়ে কাজ করতে পারবে না। মানে যতটা প্রেশার নিয়ে উনি কাজটা করতেন, মানে প্রত্যেকটা মিষ্টি নিজে হাতে তদারকি করে দেখো, উনি নিজে হাতে মিষ্টি বানাতেন। তো ওনাকে ইনস্ট্রাকশন দেয় যে উনি 2-3 দিন রেস্টে থাকুন এবং তারপরে উনি করতে পারবেন, কিন্তু প্রেশার অত বেশি উনি নিতে পারবে না। তো এবারে ঘটনাটা যেটা ঘটলো সেটা হচ্ছে যে উনি 2 দিনের জন্য ওনার যে হুগলিতে যে ওনার যে নিজের যে বাড়ি, সেই বাড়িতে উনি চলে গেলেন। এবার এই বহুদিন থেকে যেহেতু দোকানটা আছে, তো উজ্জ্বলের বাবাও নিজেও কিন্তু এই সমস্ত কাজ, মিষ্টির দোকানের যে কীভাবে কাজ হয়, কীভাবে মিষ্টি বানাতে হয়, কীভাবে মিষ্টি রাখতে হয়, এই সমস্তটাই কিন্তু উনি নিজে শিখেও নিয়েছিলেন। তো এই যে কদিন ওই যিনি হেড কারিগর তিনি ছিলেন না, পুরো বিষয়টা কিন্তু উজ্জ্বলের বাবা নিজেই সামাল দেন। তো এরপরে একদিন তো যখন উনি আবার কাজে যোগ দিলেন, তো দেখছে যে ওনার এফিসিয়েন্সি কমে গেছে, কিন্তু উনি সমস্তটা মানে উনি মিষ্টি দেখে বলে দিতে পারতেন যে ছানাটা কতটা মাখা হয়েছে, মানে গন্ধ শুঁকে উনি বুঝতে পারতেন চিনি বেশি হয়েছে না কম হয়েছে, মিষ্টিটা সফট হবে না শক্ত হবে, সমস্তটাই কিন্তু উনি এত এক্সপিরিয়েন্সড একজন মানুষ, উনি দেখে বলে দিতে পারতেন। তো তখন ওনাকে বলা হলো যে ঠিক আছে, আমরা আরেকজন এক্সট্রা লোক দিচ্ছি, আমরা এক্সট্রা একটা লোক রাখবো, সে বাকি কাজগুলো করবে, আপনি শুধু বসে দেখবেন যে ঠিকঠাক মতো সব কিছু হচ্ছে কিনা। কারণ বুঝতেই পারছেন যে একটা মিষ্টির দোকানের যে সুনাম থাকে সেটা কিন্তু তার মিষ্টির জন্যই থাকে, তার কোয়ালিটির জন্য থাকে। এবার যদি মানে হঠাৎ করে যদি মেন কারিগরকে চেঞ্জ করে দেওয়া হয়, তাহলে কিন্তু সেই কোয়ালিটিটাও থাকে না, সেইভাবে মিষ্টিগুলো তৈরিও করা যায় না। তো এটা যখন ঠিকঠাক হলো, তো তখন বললো যে ঠিক আছে, তো এবার নতুন লোক খুঁজতে হবে। রাতারাতি লোক পাওয়াটাও একটা বড় ব্যাপার, যে অ্যাটলিস্ট একটু হলেও মিষ্টির কাজ জানে, সেরকম একটা মিষ্টির কাজ জানা লোকই দরকার। তো এইরকম সময় ওদের আর কি মানে যেখানটা আর কি ওদের বাড়ি ছিল, মানে বাড়ির থেকে ওদের কিছুটা দূরেই দোকানটা, তো সেখানেই একজন আর কি তাদেরও আর কি মিষ্টির দোকান রয়েছে, কিন্তু ওদের যেখানে মিষ্টির দোকান সেখানে না, আরেকটু দূরে। তো সেই ভদ্রলোকের সাথে এই উজ্জ্বলের বাবার কিন্তু একটা বেশ ভালো যোগাযোগ ছিল, মানে এমনি ভালো কথাবার্তা হতো, দুজনেই যেহেতু সেম বিজনেসে আছে। তো এরকম সময় তো মানে ওই ভদ্রলোক বললেন যে জানলো যে এরকম ওদের হেড কারিগরের যিনি, তার এরকম একটু সমস্যা হয়েছে। তো উনি বললেন যে একজন লোক খুঁজছি। তো তখন ওই ভদ্রলোক বললেন যে আমার মিষ্টির দোকানে একজন কাজ করতো, তো আমার কাছে একটা লোক এক্সট্রা হবে, কারণ আমার ওখানে যে কাজ করে তারা মোটামুটি ভালোই কাজকর্ম শিখে গেছে, তো তুমি যদি চাও তো আমার এখান থেকে একটা লোক নিতে পারো। এবার এই মানে প্রস্তাবটা যখন উজ্জ্বলের বাবা পায়, তো ওনার তো খুব ভালো লাগলো যে উনি লোক খুঁজছেন, প্লাস মিষ্টির কাজ জানা লোক হলে সুবিধাই হয়, তাকে হয়তো বেশিক্ষণ কাজগুলো শেখাতে বা তার কাজটা শিখতে বেশি সময় লাগবে না। তো যখন ওর বাবাকে এই কথাটা বললো, তো উনি তো বললেন হ্যাঁ, তা তো খুবই ভালো হয়, তাই আমি তো এরকমই লোক খুঁজছি, এবং আমি ধরেই নিয়েছিলাম যে বাকি যে সপ্তাহের যে যতদিন আমি লোক না পাই ততদিন আমি নিজেই সামাল দেব।
তো বললো যে ঠিক আছে, আমি কালকে লোকটাকে পাঠিয়ে দেবো, আপনি কি মাইনেপত্র দেবেন সে নিয়ে কথা বলে দেবেন। তো বললো ঠিক আছে। তো এই কথা বলার পরে ওই ভদ্রলোক মানে উজ্জ্বলের আর কি বাবা, তিনি পরের দিন দোকানে নির্দিষ্ট সময় এলেন এবং আসার পরে তার কিছুক্ষণ পর নির্দিষ্ট সময় বলা ছিল ওই অন্য যে মিষ্টির দোকানের যে মালিক সে একটা লোককে যে পাঠিয়েছিল সে দোকানে এসে উপস্থিত হয়। এবার তার সাথে মোটামুটি কথাবার্তা বলে নেয় যে কীরকম কী কাজ করতো। এবার মিষ্টির দোকানেও সেও কাজই করতো, ফলে তার কাছে কোনো কাজই যে খুব অজানা অচেনা তা নয়। এবার অবশ্যই আলাদা আলাদা দোকানের আলাদা আলাদা ব্যাপার থাকে। তো ওনাকে বললো যে তুমি আমাদের যে হেড কারিগর আছে সে যা যা বলবে সেটুকু তো তোমাকে করতে হবে। তখন ও বললো ঠিক আছে, এবং তাকে যখন মাইনের কথা জিজ্ঞেস করা হয় তো সে বলল যে ঠিক আছে, মোটামুটি আমি এরকম মাইনে নেব, এবং যেটা কিন্তু মানে একদমই ঠিকঠাক মাইনে, মানে উজ্জ্বলের বাবা তার দোকানে যাদেরকে যেরকম মাইনে দিত তার থেকে কমই আর কি, যেহেতু নতুন ঢুকছে তো কম টাকাই চায়। তো উজ্জ্বলের বাবা বলে যে ঠিক আছে, তুমি তাহলে আজকে থেকেই কাজে লেগে পড়ো। এবার লোক পাওয়া গেছে, তারপরে হেড কারিগর তারও একটু সুবিধা হচ্ছে কারণ তার শরীরটা ভালো নেই। তো সব কিছু মিলে কিন্তু মোটামুটি ভালোই চলছে। এরপরে যে ঘটনাগুলো ঘটে সেই ঘটনাগুলো যে আদৌ ঘটতে পারে বা এরকম সিচুয়েশন যে আদৌ আসতে পারে সেটা কিন্তু ওদের স্বপ্নে ওরা কল্পনা করতে পারেনি। সেটা আমি যত আপনাদেরকে বলবো আপনারা তত বুঝতে পারবেন। তো ঘটনার সূত্রপাত হচ্ছে একদিন ওর বাবা মানে উজ্জ্বল যেটা লিখেছে যে ওদের সারা বছরই কিন্তু টুকটাক অর্ডার লেগে থাকতো, মানে বিয়ের সিজনে একটু বেশি, বাট অন্যান্য সময়ও ছোটোখাটো পার্টি হোক, অন্নপ্রাশন হোক, বিয়ে বাড়ি তো থাকেই, তো এরকম ছোটোখাটো অনুষ্ঠানের অর্ডার ওরা পেত। তো এরকমই ওরা একটা পৈতে বাড়ির অর্ডার পায়, তো সেখানে মিষ্টি সাপ্লাই দিতে হবে, তো অর্ডার নিয়েছে। এবার মিষ্টির মধ্যে ছিল রসগোল্লা আর এক রকমের ভালো সন্দেশ, আর একটা হচ্ছে অল্প পরিমাণে মানে মিষ্টি কম দেয়া, কম মিষ্টি সুগার ফ্রি যেটাকে বলে সেরকম সন্দেশ। তো 3 রকমের মিষ্টির অর্ডার পেয়েছে, তো খুবই ভালো লেগেছে। এবার অর্ডার যখন পাওয়া মানে বুঝতেই পারছে যে এক্সট্রা অনেক কাজ করতে হয়, তো সেরকম কাজকর্ম শুরু হয়ে গেছে। এবারে যেদিন আর কি মানে এরকম যেদিন আর কি এই অর্ডারগুলো ডেলিভারি হয় সেদিন কিন্তু ওদের মানে তার আগে থেকে অর্ডারটাকে পুরো রেডি করে রেখে দিতে হয়, যে মানে মোটামুটি হয়তো 200 পিস রসগোল্লা, তো 200-র বদলে হয়তো 220-25 পিস রসগোল্লা রেডি করে আগে থেকে রেখে দিতে হয়। আর সেই অর্ডারটা কিন্তু আলাদাভাবে হয়, সেটা কিন্তু দোকানের সাথে যেটা অর্ডার করা সেটা কিন্তু একসাথে হয় না, সেটা আলাদা করে বানানো হয়, কারণ তার সাইজ আলাদা থাকে, তার আলাদা করে রিকোয়ারমেন্টস থাকতে পারে, সেটা উজ্জ্বল লিখেছে। তো রসগোল্লার দায়িত্বে তো ওই যে যিনি হেড কারিগর ছিল তিনি নিজেই বানিয়ে নিয়েছে। এবার সন্দেশটা যেভাবে হবে সেই ইনস্ট্রাকশনটা উনি এই নতুন যে ছেলেটা এসছে তাকে দিয়েছিল। তো সে মোটামুটি ঠিকঠাকই বানিয়েছে, দেখে তো মনে হচ্ছে ঠিকঠাক যা যেরকম বলেছে সেরকমই হয়েছে। এবার ঘটনা ঘটে যে এবং আরও অন্যান্য যারা যে 2-3 জন কারিগর ছিল তারা বাকি মিষ্টির দোকানে মিষ্টিগুলোকে রেডি করছে। এবার যথাসময়ে যাদের বাড়ির কাজের অর্ডার তারা নিতে চলে এসছে। এবার নিতে যখন চলে এসছে তো তখন প্রথমে ওই ভ্যানের উপরে রসগোল্লার যে বড় ডেচকিটা সেটা তোলা হয়েছে, তারপরে ছোট দুটো আর কি ট্রেতে করে যেটা সুগার ফ্রি সন্দেশ সেগুলো তোলা হয়েছে। এবারে যখন সন্দেশটা দেয়া হবে তো সেই সময় না যিনি হেড কারিগর ছিল তো তার না একটু দেখে কেমন একটা মনে হলো, মানে দেখবেন যাদের অনেক বেশি এক্সপিরিয়েন্স হয়ে যায় তারা কিন্তু মানে যে কাজটাই যে মন দিয়ে করবে সেটা যে কোনো কাজই হতে পারে, তার কিন্তু সেই কাজটার বিষয়ে প্রচুর নলেজ চলে আসে। তো সেরকমই কোনো নলেজের উপরে ভিত্তি করেই হঠাৎই ওই যিনি হেড ছিলেন তার মনে হয় যে কিছু একটা গন্ডগোল আছে। তো তখন উনি ওই সময় মানে তখন তো মানে ডেলিভারি হচ্ছে, তখন তার কিছু করার নেই, কিন্তু উনি কী করেছে সাইড থেকে মিষ্টির একটু অংশ মানে যেটার মধ্যে মিষ্টিটা বানানো হয়েছে তো সেই ট্রেতে একটু একটু মিষ্টির আর কি সন্দেশের টুকরো পড়েছিল, তো উনি একটু টুকরো নিয়ে মুখে দেন। তো মুখে দেওয়ার পরে উনি পরিষ্কার বুঝতে পারছে যে উনি যে মিষ্টি বানানোর কথা বলেছিল বা যেরকম তার স্বাদ আসা উচিত তার ধারে কাছেও হয়নি। কিন্তু সময় নেই, এবার যাদের বাড়ির অর্ডার তাদের লোকজন এসে দাঁড়িয়ে রয়েছে। এবার সেই মুহূর্তে মানে ওই মিষ্টিগুলোকে সরিয়ে নিয়ে অন্য কোনো মিষ্টি দেওয়ারও কোনো অবকাশ নেই। তো উনার তো মনে মনে প্রচণ্ড খারাপ লাগলো, তো উনি ভাবছেন কী করবে, এখন তো আর কিছু করার নেই।
যাই হোক, তো সেখান থেকে যাদের আর কি অর্ডার ছিল তারা টাকা পয়সা সমস্ত ক্লিয়ার করে মিষ্টি নিয়ে চলে যায়। এবার মিষ্টি নিয়ে চলে যাওয়ার পরে যখন মানে ওরা লোকেরা চলে গেছে, তো তখন ওই যে হেড কারিগর ছিল সে ওই নতুন ছেলেটাকে ডেকেছে। নতুন ছেলেটাকে ডাকার পরে বলছে যে আচ্ছা, তোমাকে যে আমি বলেছিলাম যে স্টেপ বাই স্টেপ এভাবে মিষ্টিটা বানাতে, এতটা চিনি দিতে, এতটা ক্ষীর দিতে, তো তুমি কিভাবে কি দিয়েছো? তো বলে যে হ্যাঁ, আপনি যেরকম বলছেন আমি তো সেরকমই দিয়েছি। তখন উনি একটুখানি ওই মিষ্টির টুকরো রেখে দিয়েছেন, বলছে যে তুমি এটা খেয়ে দেখো তো কেমন টেস্ট হয়েছে। তো ছেলেটা না মানে খেয়ে খুব কনফিডেন্টলি বলছে হ্যাঁ ভালোই তো হয়েছে, এরকমই তো হয় মিষ্টি খেতে। তো যে হেড ছিল সে না মানে অবাক হয়ে গেছে যে আমি ওকে বলছি যে আমি তোমাকে যেভাবে মিষ্টিটা বানাতে হবে তুমি সেভাবে মিষ্টিটা বানাও, তুমি সেটা তো বানাওই নি, উল্টে তুমি আমাকেই চার্জ করছো, তুমি আমাকেই উল্টে বলছো যে না ঠিকই আছে। এটা কোথায় ঠিক আছে? যে মিষ্টি আমি বানাতে বলেছিলাম তার যা স্বাদ হয় বা আমাদের দোকানের মিষ্টির যা স্ট্যান্ডার্ড, তার সাথে এই স্ট্যান্ডার্ডের মিষ্টির কোনো তুলনাই নেই, মানে কোনো তুলনা করাই যায় না। তো বলছে যে আচ্ছা, আমি যে তোমাকে বললাম যে ওখানে অতটা ক্ষীর রাখা রয়েছে, তো তুমি সমস্ত ক্ষীরটা যদি এখানে দিয়ে থাকো ছানার মধ্যে তাহলে তো তার স্বাদ অন্যরকম হবে, তুমি সেই ক্ষীরটা কি পুরোটা দাওনি? বলছে হ্যাঁ আমি দিয়েছি। তো তখন বলছে না, তাহলে ক্ষীর দিলে তো এতটা এরকম টেস্ট হওয়ার কথা নয়। এবার এইটা নিয়ে যে একটা ঝামেলা চলছে সেইটা আবার মানে এই কথা চলতে চলতে উজ্জ্বলের বাবা দোকানে ঢোকেন এবং তিনি কিন্তু এই ব্যাপারটা শোনে যেরকম মিষ্টির কোয়ালিটির মধ্যে বা স্বাদের মধ্যে একটা এরকম বড় ডিফারেন্স হয়ে গেছে। তো উনি না প্রথমে তো ওটা বুঝতে পারেনি, ভেবেছে যে ওনার যে আর কি ওনাদের মানে উজ্জ্বল যেটা লিখেছে যে উজ্জ্বলদের সেই দোকানের যে মানে মুখ্য কারিগর তিনি হচ্ছেন খুব মানে নিষ্ঠা নিয়ে মিষ্টি বানান, মানে বহু বছর ধরে উনি একই কাজ করেছেন এবং খুব নিষ্ঠা ভরে খুব পারফেকশনের সাথে মিষ্টিগুলো তৈরি করেন। তো প্রথমে ভেবেছে যে হয়তো ওনার স্বাদ মতো হয়নি বা উনি যেহেতু এক্সপেক্ট করছো যে এরকম স্বাদটা আসবে, সেটা হয়তো হয়নি। কারণ ও যখন বলছে যে ও ততটাই ছানা দিয়েছে, ততটাই মিষ্টি দিয়েছে, ততটাই ক্ষীর দিয়েছে, ততক্ষণই জাল দিয়েছে, ফলে সবই যদি সেম হয় তাহলে টেস্টের যে খুব বিশাল ডিফারেন্স হবে তা তো নয়। হ্যাঁ, একজন বানালে একরকম হবে, অন্যজন বানালে হয়তো আরেকটু অন্যরকম হবে, বাট আকাশ পাতাল তফাৎ তো হওয়ার কথা নয়। তো তখন উজ্জ্বলের বাবা আর কিছু বলেনি, শুধু বলে যে দেখো উনি আমাদের মুখ্য কারিগর, উনি দোকানের একদম শুরু থেকে আমাদের সাথে আছেন, তো উনি যেটা যেভাবে বলবে তুমি কিন্তু সেটা সেভাবেই করবে। উনি মানে আমাদের এখানে শুধুমাত্র দোকানের কোনো কর্মচারী নন, উনি এই দোকানটার সাথে প্রথম থেকে জড়িত রয়েছে, ফলে উনি দোকানটার খুবই ভালো চায়, উনি চায় যে মান বজায় থাকুক, তো উনি যেভাবে বলবেন তুমি কিন্তু সেভাবে করবে, তুমি নিজের মতো কিছু করতে যেও না। এটুকুই বলে, আর কিছু কিন্তু বলে না। যাই হোক, তো সেদিনটা কেটে যায়, তারপরের দিনও কেটে যায়। তারপরের দিন হঠাৎই দোকানে ওই যে বাড়ির আর কি অনুষ্ঠানের মিষ্টি গেছিল সেই যাদের আর কি পৈতে ছিল, তো সেই লোকটা এসে হাজির। তো লোকটা বলছে যে আপনাদের দোকানে আমি বহু বছর থেকে এমনি মিষ্টি নিই, এর আগেও আমার বাড়িতে একটা কাজ হয়েছে, সেই কাজের মিষ্টি আমি এই দোকান থেকেই নিয়েছি, এবং এই যে মাঝে মধ্যেই যে আমি বাড়ির জন্য যে মিষ্টি কিনি সেই প্রত্যেকটা মিষ্টির স্বাদই হচ্ছে অসাধারণ। তো বলছে যে আচ্ছা সবই ঠিক আছে, আমি সেই চিন্তা করেই আমার ছেলের পৈতের মিষ্টির অর্ডারটা আমি এই দোকান থেকে দিয়েছিলাম, কিন্তু রসগোল্লাটা খুব ভালো ছিল, মিষ্টি কমের মিষ্টি যেটা সুগার ফ্রি সেটাও আমি খেয়ে দেখেছি, সেটাও খুব ভালো ছিল, কিন্তু যে সন্দেশটা যে আপনারা পাঠিয়েছেন সন্দেশটা কিন্তু একেবারেই এই দোকানের মতো খেতে নয়, এবং খাওয়ার পরে বোঝা যাচ্ছে যে তাতে ছানার পরিমাণ খুবই কম। তো এটা কেন হলো? মানে বলছে যে আমি এটার জন্য ভীষণই ডিসঅ্যাপয়েন্টেড আপনাদের দোকানের প্রতি, আপনারা এত ভালো মানের মিষ্টি বিক্রি করেন, সেখানে আমি একটা অর্ডার করেছি, সেখানে আমি আশা করেছিলাম যে আপনারা ভালো মিষ্টি দেবে, তো সেখানে সন্দেশটা আপনারা এরকম খারাপ দিলেন। এবার দেখুন, এই কথাটা যখন বলছে তখন তো মানে সবাই বুঝেই গেছে, কারণ যিনি মুখ্য কারিগর তিনি তো সেদিনই ধরে ফেলেছিলেন বিষয়টা। তো তখন যাই হোক, ওভাবে তার ক্লায়েন্টের সামনে তার ওভাবে কথা বলা যায় না, তো সে বলছে যে না, আমরা চেষ্টা করেছি ভালো করে মিষ্টিটা বানানোর, হয়তো আপনাদের কারোর অতটা ভালো লাগেনি বা সেরকম হয়তো আপনাদের মনে হয়নি। তো তখন ওই লোকটা বলছে যে এই দোকানের যে সন্দেশ সেই সন্দেশটা তো আমরা মাঝে মধ্যেই কিনি, তো বলছে যে এই সন্দেশের স্বাদের সাথে ওই সন্দেশের স্বাদের কোনো তুলনা নেই, এবং সন্দেশটা খুব একটা খেতেও ভালো লাগছিল না। তো ওনারা তো জানেনই যে আগে থেকেই ওনাদের জানা ছিল যে এখানে একটা বড়সড় ফল্ট হয়েছে, ফলে সেখানে আর কিছু নতুন করে বলার মতো কিছুই ছিল না।
ব্যাপারটা নিয়ে মানে উনি বলে একটুখানি মানে ক্ষুণ্ণই হয়েছেন, ওনার ঠিক স্যাটিসফ্যাকশন আসেন, যেটাকে বলে কাস্টমার স্যাটিসফ্যাকশন, সেরকম কিছুই হয়নি, খুব স্বাভাবিক, সেটা না হওয়াই কথা। তো ওনার মনটা একটুখানি খারাপ হয়েছে এবং এই কথা উজ্জ্বলের বাবার কানেও যায়। তো তিনিও ভাবলেন যে ঠিক আছে, হয়তো ছেলেটা নতুন এসছে, ও হয়তো নিজস্ব কোনো টাচ দিতে গেছে বা এরকম কিছু হয়তো হয়েছে। তো এবারে কি হয়েছে, ওই যে ছেলেটা ছিল, তো সেই ছেলেটার ব্যবহার হচ্ছে প্রচণ্ড ভালো, মানে নতুন যে ছেলেটা ওদের উজ্জ্বলদের দোকানে যে এসছে, তো সেই ছেলেটা মানে ব্যবহার ভীষণ রকমভাবে ভালো, ভীষণ ভালোভাবে কথা বলে উজ্জ্বলের বাবার সাথে। তো ওনার বেশ ভালো লাগতো ছেলেটাকে, মানে টুকটাক ও দোকানে ভুলভাল কাজকর্ম করতো, কেউ হয়তো 10টা রসগোল্লা চেয়েছে, মানে দোকানে ভিড় হয়ে গেছে, তাকে হয়তো 8টা দিয়েছে বা 9টা দিয়েছে, একটা কম দিয়েছে, 2টো কম দিয়েছে। তারা হয়তো পরের দিন এসে দোকানে বলল যে আপনাদের নতুন লোকটা আমাদের রসগোল্লা দিয়েছে, বাড়িতে গিয়ে দেখি 8টা দিয়েছে বা 9টা দিয়েছে, একটা 2টো কম। এবার তখন রাতারাতি তো আর আসা যায় না, তো পরের দিন এসে বলছে, তো তাকে সেই কাস্টমারকে সরি বলে তাকে হয়তো 2টো রসগোল্লা দিয়ে দিতে হলো। তো এইরকম ছোটোখাটো টুকটাক ভুল কিন্তু ছেলেটার হতেই থাকলো। আর ওই যে বললাম যে উল্টো ক্ষেত্রে উজ্জ্বলের বাবার সাথে বিশেষত ওই নতুন দোকানের ছেলেটি এত ভালো ব্যবহার করতো যে মানে ছেলেটাকে যে উনি কিছু বিশেষ কিছু বলবে সেটাও কিন্তু উনি বলতে পারতেন, এবং সেটা নিজেই বলতো যে আমি কাজ শিখছি, আমি সেই জন্য 2 পয়সা কম নিই, দরকার হলে আমাকে পরের মাস থেকে আরও 2 পয়সা কম দেবেন, কিন্তু আমায় কাজে রাখুন, এরকম নানান কথাবার্তা কিন্তু ছেলেটা বলতো। আর ওর এই হাবভাব দেখে বা যখন ওকে কাজটা শেখাতো, যে যখন ওই ওদের উজ্জ্বলদের দোকানের যে হেড কারিগর, তো সে না মানে বুঝতে পারতো যে ওর ওটা কাজ শেখার প্রতি অতটা মন নেই। মানে ওকে একটা হয়তো কিছু বললো যে এইভাবে ছানাটাকে মাখতে হবে, এইভাবে এতক্ষণ রসে এই মিষ্টিটাকে ফোটাতে হবে, এই মিষ্টিটা ফুটিয়ে এই সময় ঠিক আঁচটা বন্ধ করে দিতে হবে, এরকম ছোট ছোট মিষ্টি বানানোর যে ট্রিক, যেগুলো একটা মিষ্টিকে ভালো থেকে খুব ভালো স্বাদের বানিয়ে ফেলে, সেই ছোটোখাটো ট্রিকগুলো কিন্তু উনি শেখাতেন। কিন্তু দেখতেন, উনি নিজে খেয়াল করতেন যে ছেলেটার কিন্তু কাজ শেখার প্রতি কোনো আগ্রহ নেই, ও সবসময় সেটাই করে যেটা ওর নিজের ঠিক বলে মনে হয়। তো ওর এই পার্টিকুলার স্বভাবটার জন্য ওদের ওই যে হেড কারিগর, সে কিন্তু এই নতুন ছেলেটাকে খুব একটা পছন্দ করতো না। এবং সেই কথা উজ্জ্বলও 1-2বার দোকানে গেছিল, মানে অনেক সময় হয়তো দোকানে কোনো ডেলিভারি আছে বা কোনো কারোর সাথে কাস্টমারের সাথে কথা বলতে হবে, সেই কাস্টমার হয়তো আগে থেকে বলে রেখেছে, কিন্তু ওর বাবা যেতে পারছে না, তো সেরকম সময় কিন্তু এই ব্যবসার দিকটা উজ্জ্বল নিজে সামলাতো। এবার এরকম বহুবার আর কি হয়েছে, এরকম ছোটোখাটো ভুল করেছে। ইভেন উজ্জ্বল একবার দোকানে ছিল, সেই সময় ও একজনের কে ভুলভাল জিনিস দিয়ে দিচ্ছিল, সেখান থেকেও উজ্জ্বল ব্যাপারটাকে দেখে ঠিকঠাক করে। কিন্তু ওই যে ওর ব্যবহারটা খুব ভালো ছিল, সেই জন্য ওকে কিন্তু কেউ দোকান থেকে তাড়াচ্ছিল না। এবারে কি হলো, ওই যে ছেলেটা ছিল সেও কিন্তু এই দোকানটাতেই শুতো। এবার হয়তো কোনো দিন কোনো রান্না করতে গিয়ে বা কোনো মিষ্টি বানাতে একটু ছানা বেঁচে গেল, বা একটা মিষ্টি করতে গিয়ে কিছুটা ডো বেঁচে গেল, তো এগুলো দিয়ে না ওই ছেলেটা নতুন নতুন কিছু মিষ্টি বানানোর ট্রাই করতো। তো ওর যেই ট্রাইগুলো করতো সেটা কিন্তু এই যে হেড কারিগর দোকানে, সে ওটা পছন্দ করতো না, কিন্তু ভাবতো যে ঠিক আছে, ওকে আবার কিছু একটা বলবো, ও হয়তো খারাপ ভাববে, তো সেই সমস্ত দিক চিন্তা করে উনি কিন্তু বিশেষ কিছু বলতো না। কিন্তু ঘটনাটা এখানে যদি ব্যাপারটা যদি এইটুকুই হতো, তাহলে কিন্তু হয়তো ব্যাপারটা অন্যরকম হয়ে যেত। কিন্তু ব্যাপারটা এখানে শেষ হয় না। একদিন কি করে, ওই নতুন আসা ছেলেটি একটা অদ্ভুত টাইপের মিষ্টি বানায়, সেটা কিন্তু ও নিজে বানায়। কীরকম মিষ্টি বানাচ্ছিল একটুখানি আমি আপনাকে বলি। একটা রসগোল্লাকে কেটে, মানে একটা রসগোল্লাকে মাঝখান থেকে দুভাগ করে, রসগোল্লার মানে ভিতরের যে জায়গাটা, সে ভিতরের যে রসশালা, যে ছানার যে পোর্শনটা, সেটা একটুখানি বার করে সেখানে একটা সন্দেশের পুর মতো বানিয়ে সেটার মধ্যে ভরে দেয়, এবং ভরে দিয়ে মানে মোটামুটি 8-10 পিস এরকম একটা নতুনত্ব মিষ্টি বানিয়ে সেটাকে একটুখানি ক্ষীরের মধ্যে চুবিয়ে এরকম একটা মিষ্টি বানায়। এবার দেখুন, যেটা উজ্জ্বল লিখেছে যে অনেক দোকানেই এটা হয়, কলকাতা বা কলকাতার বাইরেও, যদি নতুন এরকম কোনো মিষ্টি বা যদি এরকম কোনো ডেজার্টের যদি কেউ আর কি তৈরি করে, তো সেটা প্রথমে ট্রায়াল হতে হয়, মানে নিজেরা প্রথমে খেয়ে দেখে, কয়েকটা হয়তো মানে জানা পরিচিত কাস্টমারকে দেওয়া হয়, গিফট করা হয়, যে নিন আপনি একটু খেয়ে দেখুন, একটা নতুন মিষ্টি আমরা বানাচ্ছি, আপনাদের কেমন লাগছে, জাস্ট টু চেক দ্য কাস্টমার ফিডব্যাক, ঠিক আছে। তো প্রথমে ওরকম 8-10টা মিষ্টি বানায় এবং মিষ্টি বানিয়ে উজ্জ্বলের বাবার হাতে দেয়।
উজ্জ্বলের বাবার হাতে দিয়ে বলছে কি যে আপনি একটু বাড়িতে সবাইকে দেবেন, এই মিষ্টিটা আমি বানিয়েছি, এই মিষ্টি ছানা এগুলো একটু বেঁচে গেছিলো, সেটাতে আমি নিজে বানিয়েছি, যদি আপনার ভালো লাগে তাহলে এই মিষ্টিটা দোকানে রাখতে পারে, এটা কিন্তু নতুন মিষ্টি। তো দেখছে যে বাবা এই ছেলেটা আবার নতুন কিছু ইনোভেশনও করতে চাইছে, নতুন কিছু কাজ করার দিকে বেশ ঝোঁক আছে। তো তখন উজ্জ্বলের বাবার না ব্যাপারটা খুব ভালো লাগে। তো উনি বলেন যে ঠিক আছে, আমি বাড়িতে নিয়ে যাচ্ছি, বাড়ি থেকে আমরা সবাই খাবো, খেয়ে তোমাকে জানাবো কেমন হয়েছে মিষ্টিটা। তো নিয়ে এসেছে। এবার নিয়ে আসার পরে ওই মিষ্টি কিন্তু উজ্জ্বল, ওর মা, ওর বাবা তিনজনেই খায়, এবং খেতে যে খুব খারাপ লাগছিল তাও না, একটু উদ্ভট টাইপের লাগছিল, বাট খারাপ ছিল না। মানে রসগোল্লার মধ্যে যদি শুকনো সন্দেশ পুড়ে দেওয়া হয় যেরকম লাগে আর কি, খুব ভালোও লাগবে না, আবার কিন্তু খারাপ লাগারও কোনো জায়গা নেই, কারণ দুটোই আদতে মিষ্টি। এবার এই যে সন্দেশটা যে খাওয়ানো হয়েছিল বা ওদের পাঠানো হয়েছিল, তো সবাই জানতো যে সেটা হয়তো মিষ্টিটাকে একটা ট্রায়াল করেছে, একটা নতুন কিছু বানানোর চেষ্টা করেছে, কিন্তু প্রকৃতপক্ষে কি ব্যাপারটা এতটাই সহজ ছিল? আমার মনে হয় না, এবং আপনারাও যখন শুনবেন তখন কিন্তু আপনাদেরও মনে হবে না। তো ঘটনা কি ঘটলো, ওই যেদিন ওই মিষ্টিটা উজ্জ্বলের বাবা বাড়িতে আনলো এবং সবাই মিলে খেলো, ঠিক সেদিন থেকেই ওদের বাড়িতে বেশ কিছু অদ্ভুত অদ্ভুত ঘটার সূত্রপাত হলো। যেদিন প্রথম ওই মিষ্টিটা ওরা বাড়িতে খেলো, সেদিনই হঠাৎ করেই মানে বাড়িতে এসছে, কিছুক্ষণ পরে ওই মিষ্টিটা খেয়েছে, খাওয়ার পর ওরা আবার কিছুক্ষণ গ্যাপ দিয়ে ডিনার খেতে বসেছে। তোর বাবা ভাত খাচ্ছিলেন, তো ওদের বাড়িতে 3 বেলাই ভাত হতো, সকালে দুপুরে রাতে 3 বেলাই ভাত। তো ভাত খেতে বসেছে, তো রোজকার মতোই উনি মাছের ঝোল দিয়ে ভাত খাচ্ছেন। তো ওরকম মাছের ঝোল দিয়ে ভাত খেতে খেতে খুব যে কথা বলছিলেন উনি, বা খুব যে টিভির দিকে ওনার মন ছিল তাও কিন্তু নয়। হঠাৎ করেই একটা মাছের বড় কাঁটা, ছোট নয় বড় কাঁটা, কিন্তু হঠাৎই একটা মাছের বড় কাঁটা এই উজ্জ্বলের বাবার কিন্তু গলায় বিঁধে যায়। এবার দেখুন, মাছ খেতে গেলে গলায় কাঁটা বিঁধে যাওয়া এটা যে খুব অস্বাভাবিক বিষয় তাও নয়, জীবনে কখনো না কখনো কারণ সবারই একবার হলেও কাঁটা, হয়তো ছোটোখাটো হলেও কাঁটা গলায় লেগেছে, এটা খুব একটা অস্বাভাবিক বিষয় নয়। কিন্তু অস্বাভাবিক বিষয়টা হচ্ছে এরকম যে একটা বড় কাঁটা ওর বাবার হঠাৎ করেই, মানে কোনোখানে কিছু নেই, হঠাৎ করেই গলায় বিঁধে যায়, এবং দীর্ঘ 1.5 ঘন্টা উনি কিন্তু প্রচণ্ড কষ্ট পেতে থাকেন। এবং প্রথমে তো গলায় কাঁটা বিঁধে গেলে শুকনো ভাত খাওয়া, ফল খাওয়ানো, কলা খাওয়ানো, এই ধরনের জিনিসগুলো তো হোম রেমেডিস তো থাকেই, মানুষ প্রথমে সেগুলোই করে। তো এগুলো করার পরেও যখন দেখা যাচ্ছে কোনোভাবেই ওনার গলা থেকে কাঁটাটা সরছে না, তো তখন ওনারা চেষ্টা করে যে ঠিক আছে, কোনোভাবে যদি জল খাইয়ে ওই কাঁটাটাকে নামানো যায়। কিন্তু দেখা যায় যে ওর বাবা যতই জল খাচ্ছে, মানে জল খেয়ে খেয়ে পেট ফুলে যাচ্ছে, কিন্তু কাঁটা আর নামছে না। তো এরপরে ঠিক হলো যে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হবে। তো আশেপাশে যে কটা এমনি ডাক্তারের যে চেম্বার ছিল, প্রত্যেকটা চেম্বার বন্ধ হয়ে গেছে, কত রাত হয়ে গেছে বন্ধ হয়েছে। তো তারপরে ওর বাবাকে বলছে ঠিক আছে তাহলে চলো আশেপাশের কোনো হাসপাতালে নিয়ে যাই, সেখানে হয়তো কোনোভাবে কাঁটাটা বের করে দিতে পারবে। তো উনিও যেতে চাইছেন, ওনারও ভয় লাগছে, এবং রীতিমতো ওই অতক্ষণ ধরে কাঁটাটা গলায় বিঁধে থাকার ফলে ওনার আস্তে আস্তে শ্বাস নিতে পর্যন্ত অসুবিধে শুরু হয়। তো এরপরে বহু কিছু করে, মানে অনেক কিছু খাইয়ে, মুড়ি খাওয়ানো হচ্ছে, কখনো ভাত খাওয়ানো হচ্ছে, কখনো কলা খাওয়ানো হচ্ছে, এরকম করে করে 1.5 ঘন্টার চেষ্টায় কিন্তু আলটিমেটলি ওনার গলা থেকে কাঁটাটা নামে। এবং একটা কাঁটা ফুটে যাওয়ার পরে এতক্ষণ যে একটা মানুষ এভাবে কষ্ট পেতে পারে, সেটা কিন্তু কারোর ধারণাতেই ছিল না। এটা হচ্ছে প্রথম ইনসিডেন্ট। এরপরে যেটা হলো সেটা কিন্তু মানে টুকটাক ঘরে, যেটা উজ্জ্বলের ক্ষেত্রে যে প্রভাবটা পড়লো সেটা হচ্ছে যে ওই মিষ্টিটা যেদিন ওরকমভাবে খাওয়া হলো, ঠিক তার পরের দিন থেকেই মানে এগুলো কিন্তু ওদের সাথে যখন ঘটছিল তখন কিন্তু ওরা সেগুলোকে পয়েন্ট আউট করতে পারেনি। পরবর্তী সময় যখন ওরা এই ঘটনাগুলোকে নিয়ে ভেবেছে যে কোন সময় পার্টিকুলার এই ঘটনাটা ঘটেছিল, কিভাবে ঘটেছিল, তখনই কিন্তু ওরা এই বিষয়গুলোকে নোট করে, ওদের অবজারভেশনে আসে। যাই হোক, তো এরপর থেকে উজ্জ্বলের ক্ষেত্রে যেটা হলো সেটা হচ্ছে যে ও যেখানে আর কি কাজ করতো, যে ট্রেনিং নিচ্ছিল, তো সেখানেও কিছু একটা গন্ডগোল শুরু হলো, এবং ও যে ট্রেনিংটা যে নিচ্ছিল, সেই ট্রেনিংয়ের ফলে ওর যে চাকরিটা হওয়ার কথা ছিল, এই সমস্ত গন্ডগোল শুরু হওয়ার ফলে সেই বিষয়টা কিন্তু পুরো বিষবাও জলে চলে গেল।
এবার ওর তো মন টন খারাপ হয়ে গেল যে কি করে কি হবে। এবার এত মানে ট্রেনিংটা করছিল, ট্রেনিংয়ের পরে ওর প্লেসমেন্টের ব্যাপার ছিল, সেসব কিছুই হবে না, বুঝতেই পারছে একটা ঝামেলা চলছে। ইন দ্য মিন টাইম যেটা হলো যে ওদের মানে তখন আর কি বিয়ের সিজন আসছে। তো বিয়ের যখন সিজন আসছে, তো যেরকম ওরা নর্মালি বিয়ের সিজনে বেশ কিছু অর্ডার পায়, তো সেরকমই অর্ডার পাওয়া শুরু হলো। কিন্তু অদ্ভুত বিষয় হচ্ছে যে যেটা ওদের সাথে এর আগে কোনো দিন হয়নি, মানে কোনো দিনই হয়নি, সেটা হচ্ছে যে ওদের হাত থেকে দুটো অর্ডার চলে যায়, বেশ বড় বড় দুটো এরকম বিয়ে বাড়ির অর্ডার হাতছাড়া হয়ে যায়। মানে অর্ডারটা পাওয়ার পরেও ওরা নিজেরা এসে ক্যান্সেল করে দেয়। ভাবুন একবার বিষয়টা। আচ্ছা, এর মধ্যে যেটা হলো যে ওই ছেলেটা মাঝে মধ্যেই কিন্তু বিভিন্ন রকমের মিষ্টি বানিয়ে বানিয়ে এদের বাড়িতে দিত। তো সেদিনেও একদিন এরকম মিষ্টি এসে, সেদিন আবার উজ্জ্বল কিন্তু দোকানে ছিল, মানে ও গেছিল ওর বাবার বদলে, ও দোকানে গেছিল। তো সেখানে গিয়ে এরকম মিষ্টির বলে যে আমি এরকম একটা মিষ্টি বানিয়েছি, তো এরকম মিষ্টিগুলো যদি আমরা বিয়ের সিজনে বিয়ে বাড়িতে এরকম যদি দিতে পারি তাহলে হয়তো মানুষের মানে আমরা অ্যাটলিস্ট বলতে পারি, প্রপোজাল দিতে পারি যে এরকম একটা মিষ্টি দিন। তো সেই মিষ্টিটা উজ্জ্বল খায়, তো উজ্জ্বল খাওয়ার পরে মোটামুটি ওর ভালোই লাগে, খুব ভালো না লাগলেও ভালো লেগেছে, বেশ নতুনত্ব দেখতে একটা মিষ্টি। তো বলে যে হ্যাঁ খারাপ কি, ভালোই মিষ্টিটা। তো এই বলে ও আবার বাড়িতে নিয়ে যায় ওর মা বাবাকে টেস্ট করানোর জন্য। এবার এদিকে একটা এরকম চলছে, ওদিকে যেটা হচ্ছে যে 2-3টে বড় বড় অর্ডার কিন্তু হাতে পেয়েও 2-3টে অর্ডার ক্যান্সেল হয়েছে। মানে এমনও হয়েছে যে টাকা কিছুটা অ্যাডভান্স করে গেছে, সে পরের দিন আবার সেই টাকা ঝগড়া করে সেই কাস্টমার নিয়ে চলে গেছে, বলছে যে সে অন্য জায়গায় অন্য দোকানে এর থেকে কমে ভালো ডিল পেয়েছে, ভালো মিষ্টি আরও পেয়েছে। এবং ওই যে বললাম যে কিছু কিছু ক্ষেত্রে প্রত্যেকটা মিষ্টিরই কিন্তু স্বাদগুলো ওদের দোকানে আগে যেরকম স্বাদের মিষ্টি পাওয়া যেত, প্রত্যেকটা মিষ্টিরই কিন্তু স্বাদ আস্তে আস্তে রসগোল্লাটা বাদে স্বাদে কিন্তু একটা পরিবর্তন হতে লাগলো। এবং অনেক কাস্টমার আসা কিন্তু মানে রেগুলার ওদের যে কাস্টমার বেসটা যে ছিল বা যারা মাঝে মধ্যেই ওদের দোকানে আসতেন, মানে পাড়ার লোক আশেপাশের লোকেরা, সেই জায়গা থেকে কিন্তু মানে ওদের যে দোকানের যে সেল ছিল সেই সেলটা কিন্তু সিগনিফিকেন্ট কমে যায়, শুধুমাত্র এই স্বাদের পরিবর্তনের জন্য। মানুষের মুখে মুখে এগুলো ছড়িয়ে যায় ওয়ার্ড অফ মাউথে, যে ওই দোকানটা আগে ভালো ছিল, এখন আর ভালো মিষ্টি বানাচ্ছে না, এখন মিষ্টিতে সেরকম স্বাদ নেই। আর মিষ্টির দোকানে তো বুঝতেই পারছেন অভাব তো নেই, মানুষ যদি একটা জায়গা থেকে ভালো মিষ্টি কিনতো, যদি শোনে যে সেখানে আর ভালো মিষ্টি পাওয়া যায় না, ফলে তারা অন্য জায়গায় চলে যাবে, এটাই খুব স্বাভাবিক। তো এরকমই ঘটনাটা ঘটলো, আস্তে আস্তে ওদের সেলটা কমতে লাগলো। এরপরে যেটা হলো সেটা হচ্ছে যে এই উজ্জ্বলের বাবা হঠাৎই না, মানে উনি আগে দোকানটা নিয়ে যতটা আর কি মানে চিন্তা ভাবনা করতেন যে দোকানটা কী করে আরও বাড়ানো যায়, কোথায় একটা ব্রাঞ্চ খোলা যায়, কিন্তু হঠাৎই দেখা গেল যে ওর বাবার মধ্যে এই যে একটা মানে অ্যাম্বিশন ছিল, সেই অ্যাম্বিশনটা কোথাও যেন একটা হারিয়ে গেল। এবং উনি দোকানে আর কোনো বিষয়ে বিশেষ মাথা ঘামাতে চাইতেন না, কোনো বিষয়ে বিশেষ কথা বলতে চাইতেন না। এবং উজ্জ্বলও যদি কিছু বলতো যে তুই তাহলে দেখে নে, তুই তাহলে দোকানটা এবার দেখ, আমি অনেক দিন দেখলাম এবং আমার মনে হয় যে যা আছে ঠিকই আছে। মানে কোনো ভালো কথা বা ভালো সাজেশনও যদি উজ্জ্বল দিতে যেত, সেটা কিন্তু উনি নিতেন না। আর ওই যে ছেলেটা, ওই যে অন্য যে ছেলেটি যে দোকানে আর কি নতুন এসেছিল, সেই ছেলেটাকে কিন্তু ওর বাবা মানে বেশ একটা, ওই ছেলেটা বেশ মধ্যমণি হয়ে উঠলো। মানে দোকানে হয়তো কোনটা করলে ভালো হবে, কোন মিষ্টিটা রাখতে হবে, কোন মিষ্টিটা সিজনে রাখার দরকার নেই, যেটা মানে ওদের যে হেড কারিগর যেটা বলতো সেটাই হতো বা সেভাবেই চলতো। তো আস্তে আস্তে দেখা যাচ্ছে যে অন্যান্য যারা আরও কারিগর রয়েছে তারাও হয়তো অনেক বছর থেকেই কাজ করছে, তো তাদের থেকেও কিন্তু উজ্জ্বলের বাবার কাছে ওই নতুন ছেলেটার কথা বেশ গুরুত্বপূর্ণ হয়ে উঠল। ওই ছেলেটাই বলতো যে হ্যাঁ আজকে এইটা করা হোক বা এই জিনিসটা করা হোক, মানে ওই পুরো বিষয়টাকে মানে চালনা করার আর কি একটা ইচ্ছে প্রকাশ করতো। এবার যেহেতু যে মানে হেড কারিগর ছিল সে বহুদিন থেকে কাজ করতো, তার বিশাল কর্মক্ষমতা, তো সেই জন্য ওনার কথা কেউই ফেলতো না। কিন্তু ওনার কথার পরে যদি কারোর কথা আর কি মান্যতা পেত, সেটা হচ্ছে নতুন ছেলেটা। তো এই বিষয়টা নিয়ে একদিন যখন উজ্জ্বল দোকানে যায়, ওদের যে হেড যে সে মানে কারিগর, তো সে একদিন উজ্জ্বলকে দুঃখ করে বলে যে আমি বলেছিলাম যে এই একটা নতুন একটি মিষ্টি, বলছে যে আমি বলেছিলাম যে এই মিষ্টিটা রেখো না, এই মিষ্টিটা বানাতেও খরচা আছে, অতটা বিক্রিও হয় না,
রেখো না। কিন্তু দেখো তোমার বাবা, আমি এতদিনের পুরনো লোক, আমি এত কিছু নিয়ে দোকানটাকে নিজের দোকানের মতো করে বড় করেছি, কিন্তু দেখো তোমার বাবা কিন্তু শুনলো না। আর দেখো প্রত্যেকদিন আমাদের কিন্তু এই মিষ্টি বেশ কয়েকটা করে ফেলে দিতে হচ্ছে, মানে যতটা আর কি মিষ্টিটা মানে বিক্রি হওয়ার কথা ততটা কিন্তু বিক্রি হয়নি। এবং আমি কিন্তু এই কথাটা তোমার বাবাকে বহুদিন আগে বলেছিলাম যে এই মিষ্টিটা দোকানে রেগুলার রেখো না, কোনো অকেশান পারপাস রাখলে, কোনো একটা পুজো আচ্চার দিন রাখলে সেটা ঠিক আছে। তো উজ্জ্বল ভাবলো যে হ্যাঁ, কথাটা তো ঠিকই, মিষ্টিগুলো যখন ফেলা যাচ্ছে প্রত্যেক দিনই কিছু না কিছু, তাহলে দরকার কি আছে এই মিষ্টিটা এত পরিমাণে রাখার। তো গিয়ে ওর বাবাকে সে কথা জানালো। তো ওর বাবা বললো যে না, ছেলেটা যেটা করেছে এটা বেশ করেছে। ও এতদিন ও একটা অন্য দোকানে ছিল, ও সমস্তটাই জানে। হ্যাঁ, পুরো বিক্রি তো সবসময় কোনোটা অনেক পিসই হয় না, তো সেক্ষেত্রে ফেলাটা তো বড় কথা নয়, কিন্তু ও যেটা বলেছে এটা কিন্তু কথাটার একটা দাম আছে। তো এই সমস্ত বলে উজ্জ্বলের কথারও কিন্তু ওখানে কোনো মানে খাটলো না, এবং ওই ছেলেটা ওর নিজের মতো করেই কিন্তু দোকানটাকে চালানো শুরু করলো। এরপরে যেটা হলো যে ওরকম ওর মাঝে মধ্যে মিষ্টি ওরকম টেস্ট করতো, তো ফলে একদিন যেটা হলো যে ওদের বাড়িতে, মানে উজ্জ্বলদের যে বাড়িতে, যে থাকার যে বাড়িটা, সেই বাড়িতে একটা অদ্ভুত টাইপের মানে বাজে ব্যাপার হওয়া শুরু হলো। সেটা হচ্ছে যে ওদের বাড়িতে ঠিক রাত 9:30-10টা থেকে, মানে বাড়িতে হয়তো সেদিন নিরামিষ আহার হয়েছে, ফ্রিজেও কোনো মাছ মাংস কিচ্ছু নেই, মানে এমন অবস্থাতেও ওদের বাড়ির মধ্যে একটা বাজে পচা মাংসের গন্ধ পাওয়া শুরু হলো। এবার প্রথম দিন যখন এই গন্ধটা আসা শুরু হয়, তো তখন সবাই ভাবছে যে নিশ্চয়ই কোথাও কিছু হয়েছে, বা কিছু হয়তো বাইরে থেকে পুড়ছে বা কিছু একটা। কিন্তু পুরো বাড়ি ভালো করে খোঁজা হলো যে কোথাও কোনো ইঁদুর টিঁদুর মরে আছে কি না কিছু, তো দেখছে কোথাও কিছু নেই, পুরো ঘর বাড়ি পুরো পরিষ্কার পরিচ্ছন্ন। কিন্তু তা সত্ত্বেও কোথা থেকে যে এরকম দুর্গন্ধ এলো কিছুই বোঝা গেল না। আচ্ছা, এটা একটা ব্যাপার। দ্বিতীয় যে ভয়ঙ্কর ব্যাপারটা হলো সেটা হচ্ছে রাতের বেলা উজ্জ্বলের বাবা কিন্তু কিছু একটা দেখে ভয় পেতেন। মানে ওর বাবাকে, মানে ওর বাবা একজন এত খাটাখাটনি করে উনি জীবনে নিজের জায়গাটা করেছেন, নিজের দোকানটাকে উনি প্রতিষ্ঠা করেছেন, কিন্তু মানুষটা মানে রাত হলেই কেন জানি উনি ভয় পেতেন। এবার ওনাকে যদি জিজ্ঞেসও করা হতো যে তুমি কি দেখে ভয় পাচ্ছ, কি কি বৃত্তান্ত সেটা বলো, উনি কিন্তু বলতে চাইতেন না। হয়তো ওনার কোনো একটা জায়গায় খারাপ লাগতো তাই উনি বলতেন না, কিন্তু উনি যে ভয় পাচ্ছে কিছুটা নিয়ে সেটা কিন্তু সবাই বাড়িতে বুঝতে পারলো। আচ্ছা, এবারে এবারে আসি ওদের বাড়ির পোষ্যটার কথায়। এবার এইরকম যখন বাড়িতে ভয় পাওয়া শুরু হলো, বা বাড়িতে এরকম মানে মাংসের বাজে পচা গন্ধ বেরোতো, মানে ওদের বাড়ির যে কুকুরটা ছিল সে ছোট্ট থেকে ওদের বাড়িতে রয়েছে, ওরা কুকুরটাকে খুব ভালো মতো চেনে জানে, এবং ও শুধু শুধু কখনো কিন্তু চেঁচায় না। মানে এমনি যদি মানে কুকুরটা চেঁচাচ্ছে মানে নয় বাড়িতে ও অচেনা কাউকে দেখেছে সেই জন্য চেঁচাচ্ছে, অথবা মানে কিছু একটা দেখে ও নিজেও ভয় পেয়েছে, এরকম কিছু একটা কারণ আছে। মানে শুধু শুধু জাস্ট আমি দেখলাম কাউকে চিৎকার করলাম, সেরকম কুকুর কিন্তু ওদের বাড়ির জন ছিল না। আর ছোটবেলা থেকে ও এত স্নেহ ভালোবাসায় কুকুর ছানাটা বড় হয়েছে যে ও মানে একেবারে ওদের ফ্যামিলির একজন পার্ট হয়ে গেছে। এবার যখন থেকে উজ্জ্বলের বাবা ওরকম করে ভয় পাওয়া শুরু করলেন, ঠিক তার 2-3 দিন পর থেকে কিন্তু ওই কুকুরটা হঠাৎ করে চেঁচানো শুরু করলো। মানে হঠাৎ হঠাৎ করে রাতের বেলা কখনো চেঁচাচ্ছে, কখনো দিনের বেলা চেঁচাচ্ছে। তো ওকে ভেবেছে যে ওর হয়তো কোনো সমস্যা হচ্ছে, তো ওকে প্রথম ঘরে এমনি ওকে শান্ত করার চেষ্টা করা হয়েছে। তো তারপরে যখন দেখছে যে হচ্ছে না, তো তখন ওকে ভেটেরিনারি ডক্টরের কাছে নিয়ে যাওয়া হয়েছে। তো সেখানেও চেক আপ হয়েছে, তো সেখানেও মানে কোথাও কিন্তু কোনো প্রবলেম পায়নি। তো কুকুরটা যখন ওরকম করে চেঁচাতো, হয়তো দেওয়ালের দিকে করে চেঁচাচ্ছে, অথবা বাইরের দরজার দিকে মুখ করে চেঁচাচ্ছে, সে কাকে ডেকে চেঁচাচ্ছে, কেন চেঁচাচ্ছে সেটা কিন্তু কিচ্ছু বোঝার উপায় থাকতো না। আচ্ছা, এইটা একটা গেল। এর পরে যেটা হলো যে ওর বাবা, মানে উনি তো ভয় পেতেন, ভয় পেতে পেতে উনি একটা এমন পজিশনে চলে গেলেন, মানে সেটা কিন্তু খুব বেশি দিনের মধ্যে নয়, মানে 2 থেকে 3 দিনের মধ্যে উজ্জ্বলের বাবা হঠাৎ একটা এমন পজিশনে চলে গেলেন যে উনি না কারোর সাথে কথা বলা বন্ধ করে দিলেন। এবং যা উনি কথাবার্তা বলতেন বা যা উনি বাইরে বেরোতেন সেটা হচ্ছে দুপুর 1টা থেকে 2টোর মধ্যে। ওই 1টা থেকে 2টোর মধ্যে উনি দোকানে থাকুক বা কোথাও উনি মাল আনতে যাক বা উনি কোনো কাস্টমারের সাথে দেখা করতে যাক, উনি 2টোর মধ্যে বাড়ি চলে আসতেন। এবং তারপরে যা যা কাজ হতো সেই কাজগুলো উজ্জ্বলকে বলতো করে আসতে। উনি মানে কোনোভাবেই বাড়ি থেকে বেরোতেন না, এবং দুপুর বিকেল অবধি যাও বা টুকটাক বাড়ির লোকের সাথে উনি কথা বলতেন, তারপর থেকে কিন্তু উনি কথাটাও বলতেন না।
উনি চুপ করে থাকতেন এবং সবসময় ওনাকে দেখে মনে হতো যে উনি প্রচণ্ড একটা ভয়ের মধ্যে আছেন। আচ্ছা, এবার ওর মায়ের ব্যাপারটা একটুখানি বলি, যেটা উজ্জ্বল লিখেছে যে ওর মা কিন্তু মানে ঘরে সংসারে খুব সুন্দর করে গুছিয়ে সংসার করতেন, প্রত্যেকটা জিনিস জায়গায় রাখা, ইভেন মাঝে মধ্যে দোকানেরও যদি কোনো হিসেবপত্র ওনাকে করতে দেওয়া হতো উনি কিন্তু করে দিতেন। তো এরকম একজন অ্যাক্টিভ মানুষ তিনি মানে একদিন হঠাৎ করেই বলছেন যে মানে উনি হয়তো রান্নাঘরে একটা খুব সাধারণ খাবারই রান্না করছিলেন, তো রান্না করার পর উনি বলছেন যে উনি এতটা টায়ার্ড হয়ে গেছেন ওই রান্নাবাড়ি করে যে উনি আর বসে থাকতে পারেন, ওকে শুতে হবে। মানে একটা অ্যাক্টিভ মানুষ কীভাবে ঠিক হাতে গোনা 3-4 দিনের মধ্যে মানে কেমন একটা ইনঅ্যাক্টিভ হয়ে গেলেন, কীরকম একটা শরীরে যেন জোর পাচ্ছে না, কোনো কাজ করতে পারছে না, ঠিক এইরকম একটা স্টেজে কিন্তু চলে গেলেন। এবং উজ্জ্বল তো তখন মানে অবাক হয়ে যাচ্ছে যে বাড়িতে কীরকম একটা অবস্থা, ওর বাবা কীরকম একটা ভয় ভয় পাচ্ছে, এবং ওর বাবার যেরকম অস্বাভাবিক ব্যাপারটা সেটা কিন্তু ওর মায়ের কাছে খুব একটা অস্বাভাবিক মনে হচ্ছিল না। ওর মা বলতো হ্যাঁ হ্যাঁ তুমি সন্ধ্যের পরে কোথাও বেরিও না, না না তুমি কম কথা বলো, না না তুমি ঘরের মধ্যে থাকো। মানে ওর মাও যে বলবে যে না তুমি কেন ভয় পাচ্ছ, কী হয়েছে তোমার, কেন তুমি বিকেলের পরে বেরোবে না, এই প্রশ্নগুলোও কিন্তু উনি করতেন না। এবং এর 1 সপ্তাহ পর থেকে শুধুমাত্র যে উজ্জ্বলের বাবা ভয় পাচ্ছিলেন তা নয়, ওর মাও কিন্তু ভয় পাওয়া স্টার্ট হলো, এবং কোনো কারণ ছাড়া, অ্যাবসলিউট কোনো কারণ ছাড়া। এবং ওই যে ওদের যে পোষ্য প্রাণীটি, সে হঠাৎ করেই কখনো সে ছাদে উঠে যাচ্ছে, ছাদে উঠে গিয়ে চিৎকার করছে প্রচণ্ড, কখনো সে ঘর থেকে বাইরে বেরিয়ে বাইরের গেটের কাছে গিয়ে চিৎকার করছে। মানে ঠিক একবারে মানে আমরা যেরকম মানে শুনে থাকি যেরকম কোনো পোষ্য যদি কোনো চোর ডাকাত আসে তো তাদেরকে এরকম করে তাড়া করে বা তাদেরকে ঘরে ঢুকতে বাধা দেয়, ঠিক সেরকমই মনে হচ্ছে যেন ও অদৃশ্য কাউকে ঘরের মধ্যে ঢুকতে দিতে চাইছে না, প্রচণ্ড চিৎকার করে সে বাড়ি থেকে বের করে দিতে চাইছে, ঠিক এরকম। তো ওকে মাঝখানে আবার মানে ভেটেরিনারি ডক্টরের কাছে নিয়ে গেছিলো উজ্জ্বল, তো সেখান থেকে ও চেক আপ করিয়ে এনেছে, বলছে কোনো প্রবলেম নেই। এবার ওর মা বাবা দুজনেই কেউ বিকেলের পরে ঘর থেকে বেরোচ্ছে না, কীরকম একটা নিজের মতো গুম হয়ে থাকছে, মানে দুজনেরই শরীর ভালো নেই। তো সব কিছুর পরে উজ্জ্বলের উপরে কিন্তু দোকান এবং বাড়ি দুটোরই চাপ পড়ে যায়। ওর বাবা মাকে বোঝাতে থাকে যে তোমরা কিসের জন্য এত ভয় পাচ্ছ, কি হয়েছে আমাকে তো সেটা বলো, কিন্তু ওনারা কিছুই বলতেন না। তো এরকমভাবে যখন চলে তো একদিন হঠাৎ করেই এর মধ্যেই উজ্জ্বলটা রাতের বেলা মানে ওর কীরকম একটা মনে হয় যে মানে ঘরের মধ্যে দেখুন আপনি আপনার ঘরে হয়তো রয়েছেন আপনার রুমে, এবার ঘরের মধ্যে আপনার বাবা মা রয়েছে কি আরও পরিবারের অন্যান্য সদস্য রয়েছে, এবার মানে আপনি তো বুঝতে পারবেন যে তারা রাতের বেলা হয়তো কেউ ঘুমোয় বা কেউ হয়তো রাত 12টার সময় ঘুমোয়, কেউ হয়তো 11টা অবধি টিভি দেখে, তো সেটা তো আপনার পুরো জানা যে কে কখন ঘুমোতে পারে বা কে এই সময় কি করতে পারে। তো কেন জানি না যেটা উজ্জ্বল লিখেছে যে ওর মনে হয় হঠাৎ করে সেদিন রাতে যে কিছু একটা মনে হয় গন্ডগোল হচ্ছে। এবার এটা কেন প্রথম মনে হয় আমি সেটা একটুখানি বলি, সেটা হচ্ছে যে অন্যান্য দিন মানে ওদের বাড়ির যে কুকুরটি রয়েছে সে একরকমভাবে চেঁচায়, যদিও সেই চেঁচানোটাও খুব একটা স্বাভাবিক নয়, কিন্তু সেদিন যেন মনে হচ্ছে একটু বেশিই চেঁচাচ্ছে। তো ভাবছে যে কী হলো, মানে ও পোষ্যটার কী হলো, সে চিন্তা করে উজ্জ্বল কী করে ওর ঘর থেকে বেরোয়। এবার ঘর থেকে বেরিয়ে দেখছে যে ওর বাবা মা ওরকম মধ্যরাতে ছাদের দিকে যাচ্ছে এবং ওদের পোষ্যটা ওরকম করে চিৎকার করছে, মানে ওদেরকে আটকানোর চেষ্টা করছে, ওর মায়ের শাড়ির আঁচল ধরে টানার চেষ্টা করছে, ওর বাবার কোলে উঠতে চাইছে, কিন্তু দেখছে যে দুজনেই যেখানে কুকুরটিকে খুবই ভালোবাসতো তারা মানে একটা এমন আচরণ করছে যেন ওকে দেখতেই পাচ্ছে না। তো একবার বলছে যে কি গো ও এত চিৎকার করছে, ওকে একটুখানি ওর দিকে একবার তাকাও, আর তোমরা এত রাতে ছাদেই বা যাচ্ছ কেন, এরকম বলে ওর যে পোষ্যটা তাকে আর কি মাথায় হাত বোলাচ্ছে, তাকে চুপ করানোর শান্ত করানোর চেষ্টা করছে। তো এইটা যখন ও করছে তো করতে করতে দেখছে যে ও যে এতগুলো কথা ওর বাবা মায়ের উদ্দেশ্যে বলল, ওর বাবা মা ওর একটা কথার কোনো উত্তর দিল না, যেটা কিন্তু ওর খুব অস্বাভাবিক লাগে। ও ভাবলো যে আরে আমি এতগুলো প্রশ্ন করলাম, এতগুলো আমি কথা বললাম, বাবা মা একটা প্রশ্নের উত্তর দিল না, একটা কথাও বলল না, এটা কি করে সম্ভব। তো তখন না মানে ও আবার বলছে যে কি তোমরা এত রাতে কেন ছাদে যাচ্ছ, ছাদে কি কিছু রয়েছে, কোনো জামা কাপড় কি রয়েছে, কি ব্যাপার ছাদে যাচ্ছ কেন। তো তারপরে ও ভাবছে যে ওদের যে আর কি ঘর মোছে বাসন মাজে যে কাপড় কাচে, সেই বিকেলবেলা যখন আসে সে কাপড়গুলো ছাদ থেকে নিচে
ভাত ঠাত করে দিয়ে যায়। তো ভাবছে যে ছাদেও তো কিছু নেই, এত রাতে তাহলে ছাদে যাচ্ছে কেন। তো এইটা যখন ও চিন্তা করে, সেই চিন্তা করতে করতে কিন্তু ওর বাবা এবং মা দুজনেই ছাদে চলে গেছে একদম। তো ও তখন কুকুরটার মাথায় হাত বোলাচ্ছে এবং কুকুরটা কোনোভাবে শান্ত হচ্ছে না। এরপরে যেটা হলো, ওর না কেমন একটা মানে পুরো বাড়িটার মধ্যে যেটা লিখেছে যে পুরো ঘরের মধ্যে ওর না কিরকম একটা অস্বস্তি বোধ করতে থাকে। মানে আপনি ধরুন আপনার বাড়িতে আপনার ঘরের ভিতরে খুব কমফর্টেবলি আছে, সেটা সেটা হতে পারে কখনো আপনার ঠান্ডা বেশি লাগছে, হয়তো কখনো আপনার গরম বেশি লাগছে, সেটা আলাদা জিনিস। কিন্তু আপনি বাড়ির মধ্যে বা ঘরের মধ্যে যদি এমন কিছুর একটা প্রেজেন্স পান যেটা আপনার পক্ষে খুব অস্বস্তিদায়ক, মানে আপনি বারে ঘরে থাকতে পারছেন না, এরকম একটা মানে যদি সিচুয়েশন হয়, তখন যেরকম একটা মনে হবে, তো সেরকমই কিন্তু একটা ওর মনে হতে থাকে। এবং উত্তরোত্তর কুকুরটা মানে ও ওরকম কুকুরটাকে জাপটে ধরে ওর ওর মাথায় হাত বোলাচ্ছে, ওকে আদর করছে, ওকে শান্ত করার চেষ্টা করছে, কিন্তু কুকুরটা যেন বারবার ছুটে ছুটে ওই ছাদের দিকে যাওয়ার চেষ্টা করছে। এরপরে ওর কিন্তু ব্যাপারটা খুব আনজ্ঞানি ফিল হতে থাকে এবং ওর নিজের বাড়িটাকেই ওর কেমন একটা মানে অস্বস্তিজনক লাগতে থাকে, নিজের বাড়ির মধ্যটা। তো ভাবলো যে বাবা মা ছাদে গেল কেন, এবং ছাদে গিয়ে দেখছে যে ঢুকঢাক আওয়াজ হচ্ছে, মানে ভারী কিছু ফেলে দেওয়ার আওয়াজ আসছে। এবার ওদের ছাদের ওপরের যে একটা ঘর আছে, তো সেই ঘরে মানে ওই বড় বড় যে পাথরগুলো যেগুলো হয়, যেগুলো মেঝেতে লাগানো হয়, তো সেরকম পাথর সেটিং করা হয়েছিল। ওই ঘরটা আর কি পরে ওদের হয়। তো সেই পাথরগুলো যখন সেট করা হয়েছিল, তো বেশ কিছু পাথর এক্সট্রা থাকে মেঝেতে আর কি লাগানোর যে পাথরগুলো, যে ফ্লোর টাইল বলা যেতে পারে সেটা। তো সেরকম বেশ কিছু ফ্লোর টাইল ওদের ছাদের উপরে রাখা ছিল। তো ভাবছে যে ওইগুলো কি বাবা মা কিছু ছুঁড়ে ছুঁড়ে ফেলে দিচ্ছে নাকি। তো এই জিনিসটা যখন ওর মাথায় আসে যে কি হচ্ছে ব্যাপারটা, ও সঙ্গে সঙ্গে পুরো ঘরের না মানে লাইটগুলোকে জ্বালিয়ে দেয়, জ্বালিয়ে, এবং ওর বাবা মা কিন্তু ওই যে সিঁড়ি দিয়ে উপরে উঠে গেল, পুরো কিন্তু সিঁড়ির লাইট অফ অবস্থায় ওরা কিন্তু উপরে উঠলো। এটাও কিন্তু অস্বাভাবিক, কারণ ওর বাবা মা দুজনেই কিন্তু চশমা ব্যবহার করতেন এবং ওনারা অন্ধকারে খুব স্বাভাবিকভাবেই অন্ধকারে কোনো মানুষই তো খুব একটা ভালো দৃষ্টি থাকে না, থাকা সম্ভব নয়। তো ইন দ্য মিন টাইম ও ভাবলো যে না একবার ছাদে গিয়ে দেখি। তো ছাদে যখন ও ছাদের দিকে যখন লাইটটা মানে দিয়েছে, মানে লাইটটা যখন জ্বালিয়েছে, ও যখন ছাদে যেতে যাবে, তখন মানে যেটা উজ্জ্বল লিখেছে যে ওর জীবনের সব থেকে বিরল একটা এক্সপিরিয়েন্স কিন্তু ও করে। ও পরিষ্কার বুঝতে পারে যে ও যখন উপরে যেতে চাইছে ছাদের দিকে, কেউ একজন মানে সেটা অদৃশ্য, মানে সিঁড়িতে ও আর ওই কুকুরটা ছাড়া কেউ নেই, আর কুকুরটা কন্টিনিউয়াস মানে ওরকম চিৎকার করে যাচ্ছে, কন্টিনিউয়াস চিৎকার করে যাচ্ছে। তোর পাটাকে মনে হচ্ছে না কেউ চেপে ধরেছে, মানে কেউ ওকে যেতে দেবে না। এবং যতটা কষ্ট করে ও একটা পা মানে ছাড়িয়ে নিয়ে যখন ও আবার সিঁড়ি দিয়ে যাওয়া শুরু করেছে, ও পরিষ্কার বুঝতে পারছে মানে ও মানে পিছন থেকে ওর পাটা আবার কেউ চেপে ধরেছে, এবং ও কিন্তু কাউকে দেখতে পাচ্ছে না। আর যখনই ওর মনে হচ্ছে ওরকম ওর পাটা কেউ চেপে ধরছে, সেই সময় কিন্তু কুকুরটা আরও বেশি মানে চিৎকার করে উঠছে, মানে এত চিৎকার করছে যে এবারে বলার নয়, মানে এবার পাড়া প্রতিবেশী লোক উঠে যাবে এরকম একটা ব্যাপার। তো ওদের পাশে একটা বাড়ি ছিল, তো সেই বাড়িটায় মানে ওদের একটা আলাদা জায়গায় ওরা থাকে, তো মাঝে মধ্যেই বাড়িটায় ওরা আসতো, মানে পাশে যদি একদম পাশে যদি কেউ থাকতো তারা হয়তো পুরোটা জেগেই যেত, এরকমই অবস্থা, এত চিৎকার করছে। তো ও এবার বুঝতে পারছে কিছু তো একটা খুব গন্ডগোল হচ্ছে, কিছু একটা ভুল হতে চলেছে। এবার ওর মানে প্যালপিটেশন বাড়ছে যে আমি কত তাড়াতাড়ি ছাদে যাব। তো যাই হোক, তো এরকম করে মানে বাধা পেতে পেতে ওরকম করে মানে যখনই ওরকম হচ্ছে কুকুরটা চিৎকার করছে, তো এরকম করতে করতে কোনো রকমে গিয়ে কুকুরটা আগে ছাদে পৌঁছে গেছে, মানে ও পৌঁছানোর আগে, উজ্জ্বলের আগে কুকুরটা ছাদে চলে গেছে। এবং ছাদে গিয়ে যখন গেছে তখনও ও কিন্তু পৌঁছয়নি, মানে ওর পাটা মাঝে মধ্যেই চেপে চেপে ধরছে, মানে উঠতেই পারছে না সিঁড়ি দিয়ে। এমন সময় ও শুনতে পাচ্ছে ওদের ওই কুকুরটা, মানে দেখুন মানুষের যেমন আনন্দ থাকে, হাসি থাকে, কান্না থাকে, কুকুরদের হোক বিড়াল হোক যে কোনো এই ধরনের প্রাণী, তাদেরও কিন্তু এই ধরনের ইমোশনের আউটবাস্ট কিন্তু হয়। তারাও হাসে, তারাও কাঁদে, আপনারাও জানেন সেটা। তো ও শুনতে পায় যে ছাদে ওর বাবা মায়ের গলার কিন্তু কোনো আওয়াজ পাওয়া যাচ্ছে না, ওদের যে কুকুরটা তার কিন্তু প্রচণ্ড একটা মানে বীভৎস রকমের সে চিৎকার করছে এবং সে কাঁদছে কুকুরটা।
মারাত্মক, মানে মনে হচ্ছে যেন ওকে ধরে, মানে কুকুরটাকে ধরে যদি কেউ মারে বা কুকুরটাকে যদি কেউ ব্যথা দেয়, কষ্ট দেয়, তো মানুষ যেরকম ব্যথায় কষ্টে যন্ত্রণায় তাদের যেমন চোখ থেকে জল বেরিয়ে আসে, তারা যেমন কাঁদে, ঠিক সেরকমই ও কিন্তু মানে উজ্জ্বল ওর সেই পোষ্যটার কিন্তু ওরকম মানে কান্না, ওরকম আওয়াজও পাচ্ছে। এবার না ও আরও মানে ও এক্সাইটেড হয়ে গেছে, মানে ও আরও ঘাবড়ে যাচ্ছে যে কী হলো, ওপরে কি মানে কিছু আছে, কোনো চোর ডাকাত কি এসছে নাকি কী ব্যাপার, ও কিছু বুঝতে পারছে না। তো ওর যে মানে ওদের আর কি বাড়িতে ওর ওর এক দিদা ছিল। তো সেই দিদা না মানে উনি বেনারসে যেতেন, মানে প্রত্যেক 2-3 বছর অন্তর অন্তর উনি বেনারসে যেতেন, আর ওকে খুব ভালোবাসতো উজ্জ্বলকে। তো উনি তখন ওই একটা ধাগা ওকে দিয়েছিল, মানে ওই হাতে পরাটা হলুদ সুতো মতো, সেটা ওকে দিয়েছিল। তো ও না মানে দেখছে যে ওই হলুদ সুতোটা কোনোভাবে ওর হাত থেকে খুলে গেছে এবং একটু হলেই এবার পড়ে যাবে। তো কোনো রকমে ও জয় ভোলে বাবা বলে ওই হাতের যে সুতোটা ছিল সেটাকে কোনো রকমে পেঁচিয়ে ও মানে ওর শরীরে যত জোর ছিল, ওই যে জয় ভোলে বাবাটা বলেছে বলে যত জোর ছিল দিয়ে ওই মানে সুতোটাকে ও হাতের মধ্যে আবার বেঁধে ও সোজা চলে গেছে। এবার মানে আর 2-3টে স্টেপই ছিল, ও সিঁড়িতে গেছে। তো সিঁড়ি দিয়ে গিয়ে ও যখন ছাদে উঠেছে আলটিমেটলি ও যা দেখে, যে সিনও দেখে, সেটা মানে ও নিজে যে কোনোদিনও দেখতে পারে সেটা ও নিজে কল্পনাও করতে পারেনি। কি দেখেছিল জানেন? আপনারাও শুনলে অবাক হয়ে যাবেন। উজ্জ্বল দেখে যে ওই ছাদের উপরে ওর বাবা, মা এবং ওই কুকুরটাই 3জন রয়েছে, আর কিন্তু কেউ নেই। কুকুরটা মারাত্মক রকমভাবে কান্নাকাটি করছে এবং ওর বাবা মা ওদের ছাদে একটা পাঁচিল দেওয়া ছিল, সেই পাঁচিলটা হচ্ছে 3 ফুটের একটা পাঁচিল, যেখানে ওর মায়ের মাঝে মধ্যে খুব পায়ে ব্যথা হয়, ওর বাবাও লাস্ট কিছুদিন থেকে একটু অসুস্থই ছিলেন। দুজনেই মানে ওর মা এবং বাবা দুজনেই ওই পাঁচিলের উপরে দাঁড়িয়ে রয়েছে, একদম কর্নার করে। এবং ওরকম একটা সরু পাঁচিলের উপরে ব্যালেন্স করে দাঁড়ানোটা কিন্তু হয়তো রোগা কোনো মানুষের পক্ষে বা অল্প বয়সী কারোর পক্ষে হয়তো খুব বড় ব্যাপার নয়, কিন্তু উজ্জ্বলের বাবা মায়ের ওরকমভাবে মধ্যরাতে গিয়ে হঠাৎ করে মানে দোতলার একটা ছাদের ওরকমভাবে একদম পাঁচিলের উপরে ধারে ঘেঁষে ওভাবে দাঁড়িয়ে থাকা, এটা কিন্তু মানে দেখে ও নিজেকে ঠিক রাখতে পারেনি। ওর মা বাবা বলে চিৎকার করছে যে তোমরা কি করছো কি করছো, আর কুকুরটা প্রচণ্ড রকমভাবে কাঁদছে এবং কুকুরটা কিন্তু ওদের সামনে যেতে পারছে না, কিছু একটা কারণে কুকুরটাও সামনে যেতে পারছে না, মানে একদম কাছে গিয়ে যে পায়ের কাছে গিয়ে যে ওরকম চিৎকার করছে তা নয়। তো ও ভাবছে যে কি করবে, মানে ওর বাবা মায়েরা মানে যেন শুনতেই পাচ্ছে না, মানে আশপাশে কি হচ্ছে, ছেলে চিৎকার করছে, ওদের পোষ্য চিৎকার করছে, কিছুই যেন ওনারা শুনতে পাচ্ছেন না। কীরকম একটা যেন ওরা একটা কীরকম ঘোরের মধ্যে রয়েছে। তো তখন ও কী করেছে, ও মানে কিছু তো করতে হবে। তো তারপরে দেখছে যখন কিছুই হচ্ছে না, ও তখন মানে যেটা লিখেছে যে আমি জানি না আমার কি মনে হলো, আমি মানে একদম ছুটে গিয়ে মানে 2 হাতে দুজনের কাঁধের দিকটা ধরেছি, মানে একদম শক্ত করে জাপটে ধরেছি, মানে আমার শরীরে যত জোর ছিল। এবং যখন ওর মানে ওইভাবে জাপটে ধরেছে ওর মাকে এবং বাবাকে দুজনকে 2 হাতে কাঁধের দিকে, ও বলছে আমি যেন মনে করলাম যে আমার নিজের শরীরটা খুব হালকা হয়ে গেল, মানে আমার নিজের ভিতরে যেন আমি নিজে নেই, আমি ফিল করতে পারছি না নিজেকে, গায়ে জোর পাচ্ছি না। তো ওরকমভাবে যখন জাপটে ধরেছে ও নিজের জোর পাচ্ছে না, ফলে ওর বাবা মাকে কী টানবে। তেমাতাবস্থায় কুকুরটা না সামনে চলে গেছে এবং কুকুরটা সামনে চলে গিয়ে বলছে মারাত্মক রকমের চিৎকার শুরু করে এবং কুকুরটা মানে একটা ছোট্ট সার্কেল মতো করে নিজে 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 7-8 পাক করে বনবন করে ঘুরছে আর ওরকম করে চিৎকার করছে। ওর পাশে কিন্তু কেউ নেই। ওরকম করে যখন বনবন করে 7-8 পাক দিয়েছে, কুকুরটা তারপরে মাথা ঘুরে যায় এবং যেই মুহূর্তে কুকুরটা মাথা ঘুরে পড়ে যায় সেই মুহূর্তে ওর বাবা মাকে ও মানে টেনে, এবং তারা মানে পাঁচিলটা একটু ওই দিকটা একটু চওড়া মতো ছিল, তো ওনারা মোটামুটি বসে পড়ে ছাদের মধ্যে ওনারা বসে পড়ে। তো ও না মানে তখন মানে উজ্জ্বল প্রচণ্ড ফ্রাস্ট্রেটেড হয়ে গেছে। স্বাভাবিক ব্যাপার, এরকম একটা জিনিস যদি কেউ চোখের সামনে হঠাৎ করে দেখে মানে সে তো অবাক হয়ে যে ফ্রাস্ট্রেটেড হয়েই যাবে। তো বলছে তোমরা কী করছো, তোমরা কি পাগল হয়ে গেছো, তোমরা সব কী করছো, তোমরা রাতের বেলা ছাদে উঠে সব কী করছো। তো তখন ওনারা না মানে পুরো অবাক হয়ে গেছে। ওনারা বলছে যে আমরা এই সময় ছাদে কি করছি, মানে আমরা ছাদে কেন, এখন কটা বাজে। বলছে এখন মধ্যরাত, তুমি এখন জিজ্ঞেস করছো কটা বাজে, তোমরা নিজেরা ছাদে এসছো।
তো এরপরে যখন দেখছি যে কুকুরটা ওরকম করতে করতে অজ্ঞান হয়ে গেছে, তো কুকুরটাকে ওরা মানে 3 জনে মিলে ওকে নিচে নামিয়ে নিয়ে এসছে। নিচে নামিয়ে নিয়ে আসার পরে মানে কুকুরটা না মানে কিছুক্ষণ ছটফট ছটফট করে, এবং ছটফট করার পরে না মানে কিছুক্ষণের জন্য না মানে ও পুরো একদম নিস্তেজ হয়ে যায়। তো ভাবছে যে ওকে সকালবেলা মানে ভোর হতে তখন আর বেশি দেরি নেই, তো বুঝতে পারছে কুকুরটার কিছু একটা সমস্যা হয়েছে। তো ভাবলো যে ঠিক আছে সকালবেলা ওকে নিয়ে যেতে হবে। তো সকালবেলা ওকে যখন ওই ভেটেরিনারি হসপিটালে নিয়ে গেছে, ওখানে একজন ডক্টর ছিল, তো সে বলছে যে মানে ওর মাল্টিপল জায়গায় শরীরে প্রবলেম হয়েছে, যেরকম মানুষেরও হয় অনেক সময়, তো ওরও ওরকম হয়েছে, তো ওর ট্রিটমেন্ট করতে হবে। তো ওরকম ভেটেরিনারি একটা হসপিটালে ওকে ভর্তি করে দেওয়া হয়। এবং তারপরে না মানে উজ্জ্বলের তো মানে বলছে যে ওর পুরো মাথা খারাপ হয়ে গেছে, যে ও ভাবছে যে কী হচ্ছে বাড়িতে এটা, আর ওর বাবা মা কেন এটা করছে। এবং ওর বাবা মাকে যখন পরের দিনও জিজ্ঞেস করে যে তোমরা কেন এরকম করলে, ওর বাবা মা অদ্ভুতভাবে কিছুই বলতে পারে না। তো এরপরে তো এই ব্যাপার ওদের আত্মীয় স্বজন সবাই শোনে। তো ওর যে সেই যে দিদা, এই দিদা হচ্ছে ওর মায়ের মানে কাকিমা হয় আর কি। তো সেই দিদা, তো সেই দিদাও এসছেন, তো ওদেরকে খুব ভালোবাসতো। তো উনি বলছেন যে এটা তো খুব একটা স্বাভাবিক বিষয় লাগছে না, আর এই ধরনের পোষ্য যারা আছে তারা কিন্তু অনেক কিছু আঁচ করতে পারে, তারা কিন্তু অনেক কিছু আন্দাজ করতে পারে। মানে কোথাও হয়তো কোনো একটা কিছু ভুল হচ্ছে, আমরা হয়তো সেই সমস্ত এন্টিটিগুলোকে দেখতে পাই না, বা এরকম অশুভ শক্তি বা এরকম প্রেতাত্মা যাদেরকে আমরা চোখে দেখতে পাই না, কিন্তু এই ধরনের যারা প্রাণী রয়েছে এদের কিন্তু সিক্স সেন্স অনেক বেশি, এরা অনেক বেশি বুঝতে পারে, কোনো একটা জিনিসকে প্রেডিক্ট করতে পারে। তো তখন উনি বলছেন মানে উজ্জ্বলকে জিজ্ঞেস করছে যে আচ্ছা মানে এটা তো স্বাভাবিক নয়, নিশ্চয়ই এটা কিছু একটা গন্ডগোল হয়েছে। তো তখন উনি বললেন যে ঠিক আছে, উনি আর কি যে গ্রুপের সাথে ওরকম বেনারস যেতেন, তো সেখানেই ওনাদের একজন এরকম সাধক টাইপের মানুষ ছিলেন। তো বলছি যে ওনাকে আমি যোগাযোগ করছি। তো সেদিনই ওনাকে যোগাযোগ করা হলো। তো তিনি বললেন যে আমাকে রাত অবধি সময় দাও, আমি তো এখন অন্য জায়গায় পুজোয় আছি, তুমি বাড়িতে গিয়ে বলবো। তো সেদিন রাত 11:30টার সময় ওদের বাড়িতে ফোন আসে, এবং সেদিন কিন্তু এই উজ্জ্বল বা ওর মা বাবা কেউই দোকানে যেতে পারেনি। তো 11:30টার সময় ফোন আসে, এবং সত্যি বলে না যে যাদের ক্ষমতা আছে তাদের কিন্তু সত্যি অনেক অলৌকিক ক্ষমতা থাকে, এবং সেই অলৌকিক ক্ষমতাটা কিন্তু শুধুমাত্র মানে ভগবানের নাম সংকীর্তনের মধ্য থেকেই হয়তো মানুষের জীবনে আসে। উনি বলেন যে আচ্ছা তোমাদের কি তোমাদের বাড়িতে বা তোমাদের দোকানে বা তোমাদের আশেপাশে মানে তোমাদের আর কি সংস্পর্শে এমন কোনো মানুষ নতুন এসছে যাকে তোমরা আগে চিনতে না? তো বলছে যে হ্যাঁ, আমাদের দোকানে একজন এসছে, সে নতুন একজন কর্মচারী। তো তখন উনি বলছেন যে কর্মচারীকে কে পাঠিয়েছে? তো বলছে যে একটা এরকম দোকান, অন্য একটা দোকানের লোক পাঠিয়েছে। বলছে যে যে লোকটা পাঠিয়েছে সে কিন্তু তোমাদের দোকানে একটা লোকের দরকার আছে, সে হেল্প করার জন্য কিন্তু পাঠায়নি, সে তোমাদের ব্যবসায়িক ক্ষতি এবং তোমাদের ক্ষতি করার জন্য পাঠিয়েছিল। এবং ওরা মানে ওই লোকটাই তোমাকে খাওয়ার মাধ্যমে এমন জিনিস তোমাদের শরীরে দিয়েছে বা এমন জিনিস তোমাদের ঘরে ঢুকিয়ে দিয়েছে যেটা হচ্ছে একটা মানে খুব পাওয়ারফুল একটা নেগেটিভ এনার্জি। মানে সেটা কোনো ভয়ঙ্কর আত্মা বা কোনো ভয়ঙ্কর একটা শক্তি মানে একদম তার সাথে সমতুল্য। তো উনি আচ্ছা এই ক্ষেত্রে উজ্জ্বল একটা ডিটেল কিছু নাম লিখেছে এই ধরনের নেগেটিভ এনার্জি বা শক্তিগুলো কীরকম নাম হয়, তার কি সাইন হয়। তো আমি সেই নাম ঠামগুলো আর এখানে বলছি না। তবে যদি ঘরে কোনো মানে এক ধরুন হঠাৎ করেই কোনো কারণ ছাড়াই খুব দুর্গন্ধ বেরোচ্ছে, বা হঠাৎ হঠাৎ করেই খুব খারাপ কিছু ঘটে, মানে বারবার ছোটো 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 কোনো খারাপ ঘটনা ঘটছে, তাহলে কিন্তু আপনারা ধরে নেবেন যে কিছু একটা খারাপ হলেও হতে পারে। এবং সঙ্গে সঙ্গেই কিন্তু আপনারা ঠাকুরের নাম গান করা, নিজেদেরকে সতর্ক করা, নিজেদের কাজকর্মের প্রতি আরও বেশি যত্নবান হওয়া, আরও বেশি অ্যাটেন্টিভ হতে হবে। এটা কিন্তু সত্যি কথাই, যেটা ও নিজেও শেয়ার করেছে। তো বলে যে ইমিডিয়েট ওই লোকটাকে বাড়ি থেকে বার করে দাও, এবং পরের দিনই তোমরা বাড়িতে একটা শ্রী হরিনাম সংকীর্তন এবং শ্রী সত্যনারায়ণের একটা পুজো দাও। তো যা বলা তাই কাজ। তো ওরা তো বুঝেই গেছে যে অন্য যে লোকটা ছিল সে, তার একটা ব্যবসায়ী শত্রুতা ছিল, যেহেতু ওদের দোকান থেকে অনেক বড় বড় অর্ডার সাপ্লাই যেত, এবং যে লোকটা ওর বাবাকে মানে লোকটা দিয়েছিল তাদের দোকানে কিন্তু অতটাও সেল ছিল না। তো সেই জন্য উজ্জ্বলদের যেহেতু দোকানে সেল বেশি, মানুষজনের প্রচুর অর্ডার পায় বড় বড়, তো সেই নিয়ে ওদের উপরে একটা রাগ ছিল। তো এই সুযোগেই কিন্তু ওদের একটা ক্ষতি করার চেষ্টা করেছিল। তো সেই লোককে পত্রপাঠ বিদেয় করে দেওয়া হয়, এবং সে কিন্তু প্রথমে বিদেয় হতে চায়নি। সে বলেছিল আপনি আমাকে কী করে কেন এভাবে হঠাৎ করে কাজ থেকে তাড়াচ্ছেন বা কিছু। তো তারপরে সেটা নিয়েও একটু ঝামেলা হয়, এবং তারপরে
ওরা ওই বাড়িতে শ্রী সত্যনারায়ণের পুজো দেয় এবং তারপর থেকে কিন্তু আর কোনো রকমই কোনো অসুবিধে হয়নি। কিন্তু এক্ষেত্রে একটা ড্যামেজ কিন্তু ওদের হয়ে গেছিলো বা একটা ক্ষতি বলা যেতে পারে। সেটা হলো যে ওদের যে সেই পোষ্য ছিল সেই পোষ্য কিন্তু মানে সম্পূর্ণ রকমভাবে ওই ঘটনার পরে কিন্তু স্বাভাবিক হতে পারেনি। তার কিছু কিছু সমস্যা এখনও রয়ে গেছে, পোষ্য এখনও বেঁচে রয়েছে, কিন্তু তার কিছু পার্মানেন্ট শারীরিক সমস্যা হয়ে গেছে এবং এটা ওরা বুঝতে পেরেছিল যে সেদিন ওদের সাথে হয়তো ওর বাবা মায়ের কোনো বড়সড় ক্ষতি হয়ে যেতে পারতো, কিন্তু সেই পোষ্যটি, সেই নিরীহ পোষ্যটি মানে নিজের জীবন দিয়ে এই পরিবারটাকে কিন্তু রক্ষা করে গেছে। তো সত্যি কথা গল্প মানে ঘটনাটা শুনে আমার তো খুবই খারাপ লাগছে। ওই পোষ্যটির জন্য অবশ্যই প্রার্থনা থাকবে যাতে সেও ভালো থাকে। আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন, আর যদি ভালো লাগে এই ঘটনাগুলো একটু সকলের সাথে শেয়ার করে দিন, আর অবশ্যই কমেন্ট করবেন, লাইক করবেন। আজকে এ পর্যন্তই বললাম, আবার পরবর্তী এপিসোডে দেখা হবে। ভালো থাকবেন। নমস্কার।